আজ তন্ময়ের মেহেদি অনুষ্ঠান। ইভানদের বাড়ি থেকে যখন অনুষ্ঠানের সকল আয়োজন নিয়ে ও বাড়ির পথে রওনা হবে সবাই, তখনই ইভানকে ফোন করে জানিয়ে দিল সে মেহেদি অনুষ্ঠান করতে চায় না। এমনকি হাতে মেহেদি লাগাতেও সে ইচ্ছুক নয়। ইভান অসন্তুষ্ট হলো, মেয়েটাকে এত করে বোঝালো অথচ মেয়েটা তাকে বোঝার চেষ্টা করলো না, বুঝলই না তাকে। দগ্ধ হলো মন, কি করবে হঠাৎ বুঝে উঠল না। মেয়েটাকে ছেড়ে দেওয়া তার পক্ষে কখনোই সম্ভব না। আর এখন এই পরিস্থিতিতে এসে মেয়েটাকে মাছ দরিয়ায় দাঁড় করিয়ে তো আরও কখনো নয়। দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলো। ইভান পুনরায় তন্ময়কে বোঝানোর চেষ্টা করলো, তবুও কাজ হলো না। তন্ময়ের একটাই কথা, মেহেদি অনুষ্ঠানের জন্যে কেউ যেন ও বাড়ি থেকে তাকে মেহেদি পড়াতে এ বাড়িতে না আসে। অসহায় বোধ করলো ইভান। কি করবে সে এখন? কিভাবে তন্ময়ের এসব জেদালোপূর্ণ অযৌক্তিক কথাটা বাড়িতে জানাবে? কথা শেষ করে কল কেটে দিয়েছে তন্ময়ী। হাতে থাকা ফোনটার দিকে দুর্বল নজরে বেশ কিছুক্ষণ তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল ঘন ঘন। ক্লান্ত শরীরের ন্যায় বসে পড়ল নিজের বেডে। মাথার চুলগুলো দু হাতে খামচে ধরে বেশ কিছু সময় ভাবল। সামনে চলা দিনগুলোতে কি আছে ভাগ্যে এটা তার জানা নেই। তবুও তন্ময়কে কোনো মূল্যে ছাড়তে চাওয়া বা ছাড়া তার পক্ষে সম্ভব নয়। জোরে সোরে তপ্ত নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো সে। গমন পথ বাড়িয়ে দিল মায়ের কাছে যাওয়ার পানে। নিহারিকা বেগম তখন রান্নাঘরে ব্যস্ত হাতে কর্মে লিপ্ত। মায়ের কাছে কাছে গিয়ে দাঁড়ালো ইভান। ভরাট গলায় ডেকে উঠল, আম্মু। কণ্ঠ যেন কেমন শোনালো। উদ্বিগ্ন হয়ে কপাল কুঁচকে ফেললেন নিহারিকা বেগম। তড়িৎ কাজে হাত থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কিছু বলবি? ভিতরে ভিতরে ইভান ইতস্তত বোধ করলো, তবুও বলতে তো হবেই। তাই মনের দ্বিধা কাটিয়ে বলল, এ বাড়ি থেকে মেহেন্দির ডালা নিয়ে ও বাড়িতে না পাঠালে হয় না? এ কেমন কথা ইভান? যদিও এই আচার অনুষ্ঠান কড়াকড়ি নয়, তবুও মেহেন্দি অনুষ্ঠানটা বিয়েতে মানা হয়। আর যেখানে সবাই যখন মনস্থির করেছে ও বাড়িতে যাওয়ার জন্য, সেখানে হঠাৎ না মানাটা কেমন দেখায়? আর ওরাও অপেক্ষা করছে, সেখানে না যাওয়াটা কতটা অযৌক্তিক। সব কাজে ছেলে মানুষ করলে হয় না ইভান। আর মেহেন্দির ডালা নিয়ে ওরা যাবে, তোর সমস্যা হচ্ছে কোথায়? সমস্যা আমার নয়, সমস্যা তোমার ছোট বউয়ের। কথাটা মনে মনে কঠিন গলায় আওড়ালেও তন্ময়কে দোষী করতে চাইল না, তাই ইনিয়ে বিনিয়ে বলল, আমার সমস্যা নেই। তন্ময়ের কথা ভেবে বলছিলাম। মেয়েটার মানসিক অবস্থা আগের ন্যায় নেই। ও বলছিল এত উষ্ণ করে মেহেন্দি অনুষ্ঠান করার দরকার নেই। বিয়ে যখন হচ্ছে মেহেন্দি এমনি এমনিতেই পরে নেবে। মন মিথ্যা বলতে চাইল না, তবে বাধ্য হয়ে বলতে হলো তাকে। কিছুটা অবাক হয়ে নিহারিকা বেগম বললেন, তন্ময় নিজেই চাইছে না মেহেদির অনুষ্ঠান হোক করতে। মুখে কিছু না বলে এবার মাথা উপর নিচ মৃদু ঝাঁকে ইভান জানালো। সেটা দেখেই সহসা দীর্ঘশ্বাস ছাড়লেন নিহারিকা বেগম। মেয়েটার বিয়ে ভেঙে গিয়ে আবারও নতুন করে অন্যত্র বিয়ে হচ্ছে। মানসিকভাবে হয়তো প্রস্তুত নয়, একজনকে নিয়ে একরকম ভেবে রেখেছিল, এখন আবার হঠাৎ আরেকজনকে নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো এসব আচার নিষ্ঠা বিশেষভাবে ভালো লাগছে না। নিহারিকা বেগম ওনার মতো বুঝে আপাতত সবাইকে তন্ময়ীদের বাড়িতে যাওয়া থেকে আটকে রাখলেন। তিনি কথা বলবেন তন্ময়ীর সাথে। যেভাবেই হোক বিয়ে যখন হচ্ছে, আচার অনুষ্ঠান তো করতে হবে। এসবে বাড়ির সম্মানও জড়িয়ে আছে। বুঝিয়ে শুনিয়ে ব্যবস্থা তো একটা করতেই হবে, না হলে এ বাড়ির সম্মানের ব্যাপার তো পরে। মেয়েটাকে কটু বাক্য শুনতে হবে, নিন্দিত হতে হবে। তিনি হাতের কাজ ফেলে ছুটলেন নিভানের কাছে। যদি মেহেদি অনুষ্ঠান হয় তবে ছেলেটা ঠিক তন্ময়ের দিকটা সামলে নিতে পারবে, যেখানে ও বাড়ির সাথে আগে থেকে নিভানের একটা দারুণ সম্পর্ক আছে। আর যদি মেহেদি অনুষ্ঠানটা না হয়, তবুও ছেলেটা সমাজে না কুচু মানুষের উল্টোপাল্টা বলা বা ভাবা থেকে দমিয়ে রাখতে পারবে। এ বাড়ির ও বাড়ির দুই বাড়িরই সম্মান নিজের যোগ্যতা বলে অটুট রাখতে পারবে। নিজের ঘরে চুপচাপ বসে আছে তন্ময়ী। ঘোলাটে নজর জোড়া তার ফোনের পানে নিশ্চল। ইভান কত শতবার ফোন দিয়েছে, অথচ সে ধরেনি। নিজেকে কেমন অনুভূতিহীন জড়বস্তু মনে হচ্ছে। একটু আগে কত করে ভাইয়া তাকে বুঝিয়ে গেল, অথচ মন কিছুতেই গলতে চাইছে না। এই যে মা হলুদের অনুষ্ঠানের পর এখনো তার সাথে সেভাবে কথা বলেনি, দায়ী কে? ইভানের সব কিছু মাফ করা গেলেও মায়ের সাথে তার যে অস্বাভাবিক সম্পর্ক তৈরি হয়েছে, এটার জন্য ইভানকে ক্ষমা করবে না সে। কিছু সময় মনে হচ্ছে বিয়েটা ভেঙে দিতে, আবার মন বলছে এবার বিয়ে ভেঙে গেলে মা আর ভাইয়ের সম্মান তো নষ্ট হবে, সাথে মায়ের যদি কিছু হয়ে যায়। কিন্তু মায়ের এই ব্যবহার তাকে কষ্ট দিচ্ছে, আর সেই এই কষ্ট ইভানের প্রতি রাগ জেদ অভিমান আরও বাড়াচ্ছে। অথচ বিপরীত লিঙ্গ বলতে ইভানের প্রতি তো তার প্রথম অনুভূতি জন্মেছিল। তবে বাবাহীন মায়ের একার এই শ্রমের সংসারে গা ভাসিয়ে চলতে চায়নি সে।
তেমন মন মানসিকতা নিয়েও বেড়ে ওঠেনি। মা এবং ভাইয়ের আদর্শ মতেই চলার চেষ্টা করেছে। সেখানে ইভানের রাখা প্রস্তাব তার করা পাগলামির প্রতি অনুভূতি জন্মালেও তা প্রকাশ করেনি তন্ময়ী। বারবার অনুভূতি চেপে রেখেছে, নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করেছে সে। সেই দমিয়ে রাখা মৌন সম্মতিও যেন ইভানের প্রতি অগাধ আগ্রহী আর দুর্বল ছিল। থাকবে না কেন? ছেলেটা তাকে বুঝে কি নিখুঁতভাবে তার মনের মতো করে প্রস্তাব রেখেছিল, যা কখনো সে কোনো পুরুষ মানুষের কাছে আশা রাখেনি। প্রেমের সম্পর্কে না জড়িয়ে সময় মতো তাকে চেয়ে নেওয়া ইভানের এহেন প্রস্তাবে মনে মনে বিগলিত হয়েছিল তন্ময়ী। তবে হ্যাঁ সূচক সম্মতি না দিলেও নাকচ সে করেনি। দেখা না হলেও ফোনালাপে তার সকল ইত্রামি কথাগুলো সহ্য করে তাকে আশকারা দেওয়ার হক তো সেই তৈরি করে দিয়েছিল। একদিন, দুদিন, 3 দিন করে যখন সময় পার হয়ে সপ্তাহে গিয়ে ঠেকতো, তখন একটা মানুষের কলের অপেক্ষা তো সে করত। সম্পর্কের নাম ছিল না, অথচ সেই সম্পর্কে মায়া টান ছিল অদ্ভুত। সেই মায়া টান নিষ্ক্রিয় হয়ে পড়ল ইভানের একটা কার্যে, অথচ ইভান সেই কার্যে নিজের পক্ষে কি নিপুণভাবে সাফাই গিয়েছে। সেই সাফায় সত্য কি মিথ্যা জানা নেই তার। তবে ইভানের হয়ে নিভান ভাইয়া কখনোই মিথ্যা বলতে পারে এটাও সে বিশ্বাস করে না। নিজের ভাইয়ের মতোই শ্রদ্ধা, বিশ্বাস, ভরসা করে নিভানকে তন্ময়ী। অথচ ইভানের হয়ে সেই সবার কথা ভেবে চিনতেও নিজের মনকে মানাতে পারছে না তন্ময়ী। না নিজের মায়া টান থেকে ইভানকে ক্ষমা করতে পারছে, না ইভানের সাফাই তার মনকে গলাতে পারছে, আর না নিভানের যৌক্তিক কথায় নিজের মনকে ইভানের প্রতি মানাতে পারছে। এ কি যন্ত্রণায় আছে! উফ! তবে এই পরিস্থিতির জন্য নিজেকেও কম দায়ী করছে না তন্ময়ী। ইভানের কথা তো সত্য। ইভানকে নিজের জীবনের প্রশ্রয় দেওয়া হোক, যখন নীরবে দিয়েছিল, তখন নিজের চোখে দেখা দৃশ্যাবলী নিয়ে একবার তো তাকে প্রশ্নবিদ্ধ করা যেত। ভালো হতো বা মন্দ, তবে এই পরিস্থিতির সম্মুখীন তো তাকে হতে হতো না। ইতরে ইভানকে তো সে আগে থেকে চিনতো, জানতো বিয়ে ভাঙার মতো কাণ্ড ছেলেটার দ্বারা অসম্ভব কিছু নয়। তবুও কেন এরকম ভুলটা করলো? এখন কোন দিকে যাবে? তুমি ও বাড়ি থেকে মেহেন্দি দিতে আসতে নিষেধ করেছো কেন? চমকে মায়ের মুখের দিকে তাকালো তন্ময়ী। এখনো গম্ভীর সে ফর্সা গোলগাল মুখখানা মায়ের প্রশ্ন এড়িয়ে ধরা গলায় বলল, বিশ্বাস করো আম্মু, ওনারা যে অভিযোগ জানিয়ে বিয়েটা ভেঙে দিয়েছে, আমি তেমন কোনো সম্পর্কেই জড়াইনি। আমি জানি। তবুও তুমি আমার সাথে কথা বলছো না, অভিমান করে আছো। তুমি ছাড়া আমাদের কে আছে বলো? তুমি ওই রকম আচরণ করলে আমার যে দম বন্ধ হয়ে আসে, মনে হয় আমার বলে পৃথিবীতে আর কিছুই নেই। দু চোখ বেয়ে নোনা অশ্রু গড়ালো তন্ময়ের। দ্রুত পানে পা বাড়িয়ে মেয়ের কাছে গেলেন। মাকে সামনে পেতে জড়িয়ে ধরল তন্ময়ী। ফুপিয়ে কেঁদে উঠল। পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন তাহমিনা বেগম। মুখে কিচ্ছুটি বললেন না, শুধু দীর্ঘশ্বাস আওড়ালেন। তন্ময়ের বিয়ে ভাঙার পর ক্ষণিকের জন্য ওনারও মনে হয়েছিল কিছু না ঘটলে এরকম কথা পাত্রপক্ষ পেল কোথায়। নিজ মনে সেসব কথা ভেবে তন্ময়ের উপর অভিমান জন্মেছিল না। সেই অভিমান গলেছে কাল রাত্রে নিভানের সাথে কথা বলার পর। কাল রাতে ছেলেটা দেখা করতে এসেছিল ওনার সাথে। ভালো মন্দ কথার পর ভনিতা ছাড়া ইভানের করা ভুলের দোষ স্বীকার করেছে সে, সাথে মিনতিও করেছে বিয়েটা না ভাঙার। ছেলেটা নাকি তন্ময়ীকে ভীষণ পছন্দ করে, যেখানে তন্ময়ীর কোনো সম্মতি বা হাত ছিল না। আর যখন শুনলো তন্ময়ীর বিয়ে, সেই বিয়ে ঠেকাতে কিভাবে কি করবে বিবেচনা না করে বিয়েটা ভেঙে দিয়েছে। এসব শুনে তাহমিনা বেগমও চড়াও হয়েছিলেন। এমনকি ইভানের সাথে মেয়েকে বিয়ে দিবেন না এটাও জানিয়েছিলেন। তবে নিভানের অমায়িক যুক্তিতর্ক আর নরম ব্যবহারের কাছে নমনীয় হতে বাধ্য হয়েছেন। আর দ্বিতীয়বার মেয়ের বিয়ে ভাঙার খবর পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন জানলে মেয়েটার বাঁচা মুশকিল হয়ে যাবে। সব বিবেচনা করে তিনিও আর কথা বাড়ালেন না। তবে নিভান যাওয়ার আগে ভাইয়ের পক্ষ থেকে বারবার ক্ষমা চেয়ে গিয়েছে। যদিও মেয়ের সম্মান নিয়ে ছেলেখেলা করার জন্য ইভানের প্রতি তিনি মনক্ষুণ্ণ হয়ে রয়েছেন, তবে তা আর চেয়েও প্রকাশ করতে চাইলেন না। দীর্ঘশ্বাস ফেলে মেয়ের মাথায় গায়ে হাত বুলিয়ে বললেন, মা হও, তারপর বুঝবে মায়েদের কত জ্বালা। আর যদি হয় মেয়ে সন্তান, তখন যেন চিন্তা, ভাবনা, বিবেচনাবোধ, বিবেকবোধের জ্বালা শতগুণ। যাই হোক, সত্যি বলতে পরিস্থিতির সম্মুখীন হয়ে মা তোমাকে অবিশ্বাস করেছিল, তোমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছিল। মাকে ক্ষমা করে দিও। এসব কি বলছো আম্মু? আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হয়েছে। আই এম সরি আম্মু, আই এম খুব খুব সরি আম্মু। তাহমিনা বেগম এবার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রসঙ্গ এড়িয়ে মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, মেহেন্দির অনুষ্ঠান হবে, ও বাড়ি থেকে মেহমান আসার আগে রেডি হয়ে নাও। আর তোমার বান্ধবীরাও তোমার অপেক্ষা করছে।
ওরা তোমার জন্য রেডি হয়নি, চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। তন্ময় মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তাতেই তাহমিনা বেগমের মুখে মৃদু হাসি ফুটে উঠল। মেয়েকে ছেড়ে উঠে দাঁড়ালেন। তন্ময়ের কপালে চুমু দিয়ে ফের রেডি হয়ে নিতে বলে চলে গেলেন। মা যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল তন্ময়। মনে প্রশ্ন জাগলো ভিন্ন। তার বিরুদ্ধে মায়ের এই মান ভাঙল কি করে, মন জানতে চাইল। তবে আপাতত জানার যখন উপায় নেই, মাকে প্রশ্ন করার সাহসও করতে পারল না। তখন আর মনে প্রশ্ন রেখে লাভ আছে? তবে যে এই সাধনটা করেছে তাকে মন থেকে ধন্যবাদ। তন্ময় বিয়ের অনুষ্ঠান করতে চান, এটা নিভান ছাড়া দ্বিতীয় কান হতে দিতে চাইলেন না নিহারিকা বেগম। বাড়ির একটা পিঁপড়া পক্ষীকেও জানতে দিলেনও না। তবুও কথাটা কিভাবে কি করে যেন ইভানের ফুপু ডালিয়া বেগমের কান অব্দি পৌঁছে গেল। আর তিনিও যেন এমন একটা মোক্ষম সুযোগের অপেক্ষায় মুখিয়েছিলেন, নিজের পেটের কথাগুলো উগড়ে দেওয়ার জন্যে, যা তিনি নিজের বড় ভাইয়ের জন্য পারছিলেন না। এখন যখন সুযোগ পেয়েছেন, তবে কথার খেয়ে কেন ছাড়বেন না তিনি। এমনিতে ইভান ওরকম একটা মেয়েকে বিয়ে করতে চাইছে, এটা যেন তিনি সেদিন থেকেই মানতে পারছিলেন না। তবে বাধ্য হয়ে চুপ থাকতে হয়েছে ওনাকে। এবার কথার খেয়ে যখন পেয়েছেন, চুপ থাকার প্রশ্নই ওঠে না। কণ্ঠে উপহাস মিশিয়ে ড্রয়িং রুমে ভরা মজলিসে বেশ কটাক্ষ করে তিনি নিজের মাকে অর্থাৎ ইভানের দাদুমাকে উদ্দেশ্য করে বললেন, এমনিতেই মেয়েটার গায়ের রং ময়লা চাপা, তার উপরে বংশের কোনো বিশেষ নামগন্ধ নেই। তাতে আবার মেয়েটার বিশেষ ছেলে বন্ধু আছে বলেই নাকি বিয়ে ভেঙেছে। সেই মেয়েকে কোন হিসাবে ইভান বিয়ে করতে চাইলো আমার বুঝে আসছে না। তোমরাও আবার তাতে ইন্ধন জুগিয়ে বিয়েতে মতামত দিলে। ছেলেটার না হয় মহান হওয়ার স্বাদ জেগেছে, তাই বলে তোমরাও কি করে ছেলেটার ভবিষ্যতের দিকে না তাকিয়ে ওর সম্মতিতে সহমত পোষণ করলে? ওর না হয় বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, তোমরা কি করে বুদ্ধিতে খাটো হলে? নাও এখন রং ঢং সহ্য করো। জাত বংশ না দেখে ঘরে বউ আনতে চাইলে যা হয়, যত সব রং ঢং। হঠাৎ এত আত্মীয় স্বজনের মধ্যে কথাগুলো এমন কটাক্ষের স্বরে বলায় ইভানের দাদুমা কিছুটা থতমত খেলেন, বিব্রত বোধ করলেন। মধ্যবয়স্ক মেয়ে, ওনার উপযুক্ত এক মেয়ের মা, অথচ কোন কথা কোথায় কিভাবে বলতে হয় মেয়েটা যেন ওনার শেখেনি বলতে ভুল, সারা জীবন তো নিজের মতো করে বুঝিয়ে শিখিয়েই তো এসেছেন। তবে মেয়েটা নিজ গুণে আয়ত্ত করলে তো নিজের একমাত্র মেয়ে বলে ছোট করে কথাও বলতে পারেন না। তাই বলে নিজের বাড়ির সম্মান নিয়ে ছোট করে কথা বলা তিনি মানতে চাইলেন না। কিছুটা গম্ভীর স্বরে বললেন, তুমি এভাবে কথা বলতে পারো না ডালিয়া। মেয়েটা দেখতে শুনতে যথেষ্ট মার্জিত, না হলে নিভান বা তোমার বড় ভাই কখনো এই বিয়েতে সম্মতি প্রকাশ করতো না। আর মেয়েটাকে আমিও বিশেষভাবে পছন্দ, যেখানে ইভান দাদু ভাই কোনো ভুল করেছে বলে আমার মনে হয় না। রাগ লাগলো ডালিয়া বেগমের। মা ওই মেয়েটার হয়ে কথা বলছেন, তাও আবার এতগুলো মানুষের সামনে। ওই সামান্য মেয়েটার জন্য ওনাকে ছোট করে কথা বলছেন। তিনি পুনরায় কটাক্ষের স্বরে বললেন, এ বাড়ির বউ হিসেবে কোন দিক থেকে উপযুক্ত বলে মনে হলো ওই মেয়েটাকে তোমার? যেমন গায়ের রং ইভানের পাশে মানায় মেয়েটাকে। ওর থেকে বাড়িতে যে মেয়েটার পিছনে ঘুরঘুর করতো সেটাও তো ভালো ছিল, অন্তত দেখতে তো শ্রী, যাতে পাতেও চলার মতো। ভদ্রমহিলা আবারও মেয়ের বিরুদ্ধে কথা বলার জন্য মুখ খুলতে যাবেন, তার আগে রাগান্বিত গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরের বার্তা এলো, সংসার করব আমি, মেয়েটা বউ হবে আমার। তার গায়ের রং ময়লা হোক বা কয়লা, তা নিয়ে আমার এত মাথা ব্যথা বা চিন্তা কিসের ফুপুমণি? সংসার তো আপনি করবেন না, আর না তাকে এ বাড়িতে এনে আপনার কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তবে এত সমস্যা কিসের আপনার? আপনি এ বাড়ির আউটসাইডার। আপনি তাকে পছন্দ করে চাইলে ভালোবাসতে পারেন, না চাইলে নয়। তাই বলে আমার বউয়ের যোগ্যতা অযোগ্যতা মাপার বিচারক আপনি কে? আপনাকে তো মানা হয়নি বিচারক, না আপনার সিদ্ধান্ত জানা হয়েছে। তবে তাকে নিয়ে ছোট বড় কথার দুঃসাহস দেখান কি করে আপনি? উনি তোমার ফুপু মনে হয় ইভান, ওনার সম্মান বজায় রেখে কথা বলার চেষ্টা করো। দাদুমা থমথমে গলার আজ্ঞা পেতে ঠোঁটের কোণে হাসি এনে দাঁড় করালো ইভান। সে হাসিতে ফুটে উঠল তাচ্ছিল্যতা। কিছুটা স্থায়ী হলেও আজ দাদুমায়ের জন্যই ফুপুমণির এই অধঃপতন। তবে সেই বিষয়ে ভাবনা না এগিয়ে গম্ভীর গলায় বলল, উনি বড় হয়ে নিজের ব্যবহার আর জবান দ্বারা আগে নিজের সম্মান আর শ্রদ্ধার স্থানটা ধরে রাখার চেষ্টা করুন। আমি অবশ্যই ওনার সাথে সম্মান শ্রদ্ধার সহিত কথা বলবো। অপমানে থমথমে হয়ে থাকা ডালিয়া বেগম আবারও মুখ খুললেন, বললেন, আমি তোমার ভালোর কথা ভেবে কথাগুলো বলছিলাম, আর তুমি আমাকে এমন কথা শোনালে। আমি এ বাড়ির বহিরাগত? ভালোর জন্য। আমার ভালো আপনাকে ভাবতে হবে না। কে বলেছে আমার ভালোর জন্য আপনাকে ভাবতে?
আমার ভালো ভাবতে গিয়ে পিছনে কি কি করে এসেছেন জানা নেই আমার? নাকি মনে নেই আপনার? সেসব বলে নিজের অপরাধকেও ছোট করে দেখতে চাই না আমি। তবে আমার ভালো আর আপনাকে না ভাবলেও চলবে। এ বাড়িতে আমার ভালো ভাবার জন্য অনেক মানুষ আছে, আপাতত তারাই যথেষ্ট। আর আপনার ভালো ভাবার সবচেয়ে বড় উদাহরণ তো আপনার মেয়ে। তাই নিজের মেয়ের জন্য যে ভালোটা করে রেখেছেন, আমার ভালোটাও সেখানেই ব্যয় করুন। হয়তো এর এলোমেলো জীবনটা পুরোপুরি নষ্ট হওয়া থেকে বেঁচে যেতে পারে। ইভান, ডালিয়া বেগমের চড়াও গলার ডাকে ইভান হাসলো, ফের বলল, ভুল কিছু বললাম নাকি আমি? ভুল বলে থাকলে আদরের ভাইপো হিসেবে ক্ষমা করে দেবেন। তবে আমি ইভান, নিভানের মতো অত ধৈর্য সহ্য শক্তি আমার নেই। যে যা বলছে, যা করছে আপনজন মনে করে চুপচাপ শুনবো। আর না আমি জাহিদ হাসান, শাহেদ হাসান, যে তাদের আদরের ছোট বোন নিজের স্ত্রীকে লোকসমাগমে নিচু করে কটু বাক্য শোনাচ্ছে, তা নীরবে হজম করে নেব। ড্রয়িং রুমে মানুষ বলতে ইভানের মামিরাই ছিল। ডালিয়া বেগমের স্বভাব চরিত্র সম্পর্কে ওনারা অবগত, তাই আর বিশেষ কথা কেউ বাড়ালো না। চুপচাপ দুপক্ষে ছোড়াছুড়ি এর কথা শুনে গেলেন। এক পর্যায়ে যখন ডালিয়া বেগম নীরব হয়ে গেলেন, ওনারা ইভানকে থামার জন্য বললেন। ডালিয়া বেগমের থমথমে মুখের দিকে তাকিয়ে থামলো ইভান। সে চায়নি এত মানুষের সামনে ফুপিমণিকে ছোট বড় এত কথা শোনাতে, তবে কথা না বলার উপায় কি রেখেছেন ফুপুমণি? আর তন্ময়কে ওভাবে বলায় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনি সে। মেয়েটার ওই মায়াবী এই গায়ের রং তাকে যে বিশেষ আকর্ষণ করে, আর সেই গায়ের রং নিয়ে কটাক্ষ করে কথা মোটেই ভালো লাগেনি ইভানের। এর মধ্যে নিহারিকা বেগম এসে তাড়া দিলেন মেহেদির জ্বালানি ও বাড়িতে যাওয়ার। কথাটা শুনতে স্বস্তির শ্বাস ফেললো ইভান। মেয়েটা জেদ ছেড়েছে, তবে যাক, তবেই শান্তি। বিয়েবাড়ির পরিস্থিতি ফের মুখরিত হলো। চাপা পড়ে গেল ডালিয়া বেগমের থমথমে মুখ। গধূলি বিকাল সন্ধ্যা নাম নাম ভাব। বাড়িতে এখন লোক সমাগম কম। মেহেদি অনুষ্ঠানে গিয়েছে সবাই। নিভানের যাওয়ার কথা থাকলেও নিভান যেতে পারেনি। নানু মায়ের ঘরে ঢুকলো নিভান, ঘরটা ফাঁকা। নানুমা ঘরে নেই, তাহলে কোথায়? নিচে কোথাও তো দেখলো না। পিছে মুড়ে বের হতে গিয়েই অনুভব করলো ব্যালকনির দরজায় কেউ এসে দাঁড়িয়েছে। নানুমা ব্যালকনিতে ছিল। শব্দ পেয়ে পিছে মুড়ে তাকাতেই দেখলো কেউ নেই। মানেটা কি? সে স্পষ্ট কারো নরম পায়ের শব্দ শুনলো। মান্যতারা তো বাড়িতে কেউ নেই, তবে ওখানে কে? আর নানুমা তার সাথে নিশ্চয়ই লুকোচুরি খেলবে না। ধূর্ত মস্তিষ্কে কিছু একটা ভাবতেই কৌতূহলবশত ব্যালকনির দিকে এগুলো। ব্যালকনির দরজায় গিয়ে ব্যালকনিতে কৌরিকে দেখে কপাল কুঁচকে গেল তার। তবে আন্দাজ ঠিক ছিল। কিছুটা কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, তুমি এখানে মান্যতাদের সাথে যাওনি? রক্ষা হলো না। নানুমা মনে করে সে দেখতে গিয়েছিল, রুমে গিয়ে এসেছে। মানুষটাকে দেখে নিঃশব্দে পা চালিয়ে ফের চলে এসেছে, তবুও বুঝে ফেলেছে মানুষটা। উফ, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। কথার উত্তর দিতে চাইলেও, কারণ সকালে নানুমায়ের কথাগুলো শুনে আর মানুষটাকে নিখুঁত নজরে দেখে মনে কিছু মিছু একটা অনুভূতির জন্ম নিয়েছে। সেই অনুভূতি আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। এখন কথা বাড়িয়ে সেই অনুভূতিকে আর প্রশ্রয় দিতে চায় না, হোক একটু বেয়াদব। তবুও ওই গম্ভীর স্বরের মানুষটাকে কথার উত্তর দিতে সে চায় না। সামনের মানুষটা কি বুঝলো না। ওয়ালে কাঁধ ঘেঁষে দাঁড়ালো। ফের দুষ্টু এসে বলল, গ্লাস আটকে দেই, কি বলো? বেকায়দে পড়ে গিয়েছে। উত্তর না দিলে ছাড়া পাবে না, সেটা বেশ আন্দাজ করতে পারলো কৌরি। স্বভাবজাত নমনীয় অথচ অসন্তুষ্ট গলায় বলল, আমার ভালো লাগছিল না, তাই যাইনি। কৌরির অসন্তুষ্ট গলার স্বরে মৃদু হাসলো। নিভান বলল, মান্য আর মৌনতা তোমাকে না নিয়ে যেতে চাইলো? আপু অনেক জোরাজোরি করেছিল, এমনকি রাগও করেছে, আমিই যাইনি। কৌতূহলী গলা নিভানের। কেন? এমনিতেই যায়নি এমনটা নয়। পিরিয়ড চলছে তার, আর পিরিয়ডে পেটে ব্যথা সহ বিভিন্ন সমস্যা চলে তার উপর আরও একটা সমস্যা আছে, আর সেসব সমস্যা জনিত কারণে কোথাও গিয়ে মনোশান্তিতে থাকতে পারে না সে। বিধায় মান্যতাকে বুঝিয়ে না করে দিয়েছে। না হলে মান্যতা আপু বাদ অমায়িক ব্যবহারে ঈশিতা আপুর কথা সে ফেলতে পারত না। কৌরির কথা শুনে সঙ্গপূর্ণে দীর্ঘশ্বাস ফেললেও নিভান। মেয়েটার মলিন মুখ বলছে অন্য কথা। গোধূলি লগ্নের মিষ্টি আলো এসে পড়েছে মেয়েটার মসৃণ মুখে। সেই আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কারণে অসুস্থ। চোখ মুখ শুকিয়ে আছে, তবে অসুস্থতার কথা বলতে পারছে না কাউকে, বা ইচ্ছাকৃতভাবে কাউকে বলছে না। দীর্ঘশ্বাস চেপে নিভান ফের শান্ত গলায় শুধালো, কোনো কারণে শরীর খারাপ তোমার? চমকে নিভানের মুখের পানে তাকালো কৌরি। সুগভীর শান্ত নজরে নিভানকে তার দিকে নিটোল নজরে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে মুখটা আবারও ফিরিয়ে নিল। মানুষটা বুঝলো কি করে সে অসুস্থ, তবে কি বুঝে গিয়েছে তার কি কারণে শরীর খারাপ? উফ, ভিতরে ভিতরে অস্বস্তিতে গাঁঠ হলো মনস্তাত্ত্বিক। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সর্বাঙ্গ। তড়িৎ বলল, আমার তো শরীর খারাপ নয়। নীরব অথচ গভীর নজর।
কৌরির মুখের পানে স্থির রেখে বলল। তবে চোখ মুখ ওরকম দেখাচ্ছে কেন? মনে মনে বিচলিত হলো কৌরি। কেমন দেখাচ্ছে? খুব বাজে? উফ, এ কি জ্বালা! এত খেয়াল করতে কে বলেছে মানুষটাকে? উত্তর দিতে চাইল না, তবুও বাধ্য হয়ে উত্তর দিতে হলো। বেকায়দায় আছে সে। এই মানুষে ভরা বিয়ে বাড়িতে যদি মানুষটাকে আর তাকে আটকে থাকা ব্যালকনিতে কেউ দেখে ফেলে তবে কি হতে পারে ভাবতে পারছে সে। তাই ফের তড়িৎ গলায় বলল, আর 15 দিন পর এক্সাম, পরীক্ষার চাপ যাচ্ছে তো এই জন্য। 15 দিন পর পরীক্ষা, এই বিষয়ে তো খেয়াল করা হয়নি। এখন আর মেয়েটা শুধু এ বাড়ির দায়িত্ব নয়, মেয়েটার ভালো মন্দের সুব্যবস্থার দায়িত্ব এখন তাকে রাখতেই হবে। খেয়াল ছিল না, তবে খেয়াল তো এবার রাখতে হবে। বলল, আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনাতে কোনো সমস্যা হচ্ছে না তো? না। কথা যেন বাড়াতেই ইচ্ছা করলো। কি অসুস্থতায় মেয়েটির এই মলিন মুখ সেটাও জানতে ইচ্ছা করলো। তবে মেয়েটার আড়ষ্টতায় পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে দমিয়ে নিল নিভান। শ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ালো সে। চলে যাবে বলে মনস্থির করেও দাঁড়িয়ে রইল। ফের কি মনে করে কৌরির পাশাপাশি গিয়ে গ্রিল ধরে দাঁড়ালো। উঁচু লম্বা মানুষটাকে কাছাকাছি অনুভব হতেই নিঃশ্বাস আটকে এলো কৌরির। সেটা বন্ধ হওয়ার উপক্রম হলো পাশে দাঁড়ানো মানুষটার গায়ের কড়া পারফিউমের সুগন্ধে। তবে নড়াচড়া বন্ধ করে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল কৌরি। শক্ত হাতে চেপে ধরে রইল গ্রিলের লৌহ। পলকহীন নজর তার বাহিরের পানে। সেই মুখের দিকে এক পলক তাকে নিভানো নজর ফেলল। গোধূলি লগ্নের ধিমে আসা সূর্যের পানে শান্ত আর খুব সাবলীল গলায় বলল, জানো গৌরী, ভালো লাগা ভালোবাসা ঠিক কি এই বিষয়ে সংজ্ঞায়িত আমার জানা ছিল না বলতে আমার লাইফে আমি ভালো লাগা ভালোবাসার ভিন্ন ভিন্ন ডেফিনেশন শুনে এসেছি, দেখেছি তেমনটাও, বিভিন্ন বইও পড়েছিও তেমনটা। তবে নিজে জানার উপলব্ধিটা হয়নি কখনো, অনুভব করিনি কখনো। আমি এই 30-এর কাছাকাছি এসে আমার পছন্দনীয় মোহনীয় নজর আকর্ষণ করার মতো অনেক কিছুই নজরে পড়েছে। এমনকি বিভিন্ন রূপবতী মেয়েও নজরে দেখেছে তাদের, তবে কখনো তাদের প্রতি বিশেষ অনুভূতি অনুভব করিনি। নজর দেখেছে ওখানে ক্ষান্ত, দ্বিতীয়বার আর নজর সেদিকে ফিরে তাকায়নি। অথচ হঠাৎ একদিন একজোড়া কুন্দনরত চোখ আমার স্বপ্নে মিলল। জানো, আমাকে ঘুমাতে দিল না কতদিন। আমার একটাই দোষ ছিল, আমার খুব কাছে বসে সেই চোখ জোড়া কন্দন করেই চলছিল, অথচ আমি ফিরিয়ে তাকাইনি। তাই বাধ্য হয়ে চোখ জোড়া আমার স্বপ্নে হানা দিল। শাস্তি স্বরূপ কতগুলো দিন আমাকে ঘুমাতে দেয় না। আমি জীবনে প্রথম মায়াটা অনুভব করলাম সেই কন্দন জোড়া নজরে। যখন তাকে বুঝলাম, সে স্বপ্নে আসা বন্ধ করে আমাকে শান্তিতে ঘুমাতে দিল। অথচ সেই কন্দনরত চোখজোড়া পরিণত হলো স্বচ্ছ একজোড়া মায়া ডাগর। সেই কন্দনরত চোখজোড়া আমাকে রাতে আরামে ঘুমাতে দিলেও সেই স্বচ্ছ ডাগর চোখজোড়া কেড়ে নিল আমার দিনগুলো। একের পর এক বিকেলে গোধূলি লগ্নে একটা গোলগাল মায়াবিনী মুখ আমার বুকের বাপাশে জায়গা করে নিল। বিশ্বাস করো, আমি মোটেই হিংসুটে ছেলে নই, অথচ আমি হিংসে করলাম এক যুবককে, কারণ তার নজরও মুগ্ধ হয়ে তাকিয়েছিল সেই গোলগাল মায়াবিনী মুখশ্রীতে। আমার কেন জানি সহ্য হলো না। সেই একই অপরাধী হয়ে আমার অপরাধ মুগ্ধ পাখিদের মধ্যে ছেড়ে দিয়ে তার অপরাধে অভিযুক্ত করে নিষেধাজ্ঞা দিলাম। তারপর এক বৃষ্টি ভেজা দিনে সেই মায়াবীর অসহায় মুখ আমার বুকে ঝড় তুলে দিল। আমি তাকে পুরোপুরি জায়গা করে দিলাম আমার সত্তায়। আচ্ছা গৌরী, ওই টান, ওই মায়া, ওই যে বুকে ঝড় তোলা অনুভূতি, এগুলো ঠিক কি অনুভূতি বলে? ভালো লাগা নাকি ভালোবাসা? আমার মতে তো এই দুই অনুভূতির উদ্যোগে তাকে পেয়ে যাওয়া মানে আমার পৃথিবীতে এক টুকরা জান্নাতের সুখ অনুভব করানো, স্বর্গ সুখ লাভ করা। বিয়ে বাড়ি মানেই হই হুল্লোড় ছোটাছুটি। তবে বাড়ির অধিকাংশ অল্প বয়সী ছেলেমেয়েরা মেহেদি অনুষ্ঠানে যাওয়ায় বাড়িটা আপাতত কিছুটা হই হুল্লোড় মুক্ত, শব্দহীন, শান্ত। সন্ধ্যা নেমেছে সেই কখন। মান্যতার পড়া টেবিলে মনোযোগী হয়ে পড়ছে কৌরি। যদিও স্থির মনোযোগী নজর তার বইয়ের পাতায়, তবে অমনোযোগী মনটা তার পড়ে আছে অন্য কোথাওটা ঠিক কোথায়? যে মানুষটার থেকে বারংবার নিজেকে দূরে রাখতে চেয়েছিল তার কাছে। হ্যাঁ, তার কাছেই তো। পারছে কোথায় মানুষটাকে নিজের মনস্তাত্ত্বিকের ভাবনা থেকে দূরে রাখতে? যতই দূরে রাখতে চাইছে মানুষটা যেন ততই টানছে তাকে, তার প্রতি ভয়াবহ দুর্বল করে তুলছে। দুর্বল তো এমনিতেই হয়ে পড়েছে সে, শুধু উপরে নিজেকে শক্ত রাখার প্রয়াস করে চলে। তবে সেই প্রচেষ্টাটা রাখতে দিচ্ছে কোথায় মানুষটা? বিকেলের বলা গম্ভীর মুগ্ধ কণ্ঠের অনুভূতিপূর্ণ কথাগুলো বারবার মনস্তাত্ত্বিকে হানা দিচ্ছে। শান্তিতে কোনো কিছুতেই তাকে মনোযোগী হতে দিচ্ছে না। না পারছে বইয়ের পাতায় মনোযোগী হতে, আর না পারছে বিয়ে বাড়িতে হই হুল্লোড় করে কাটাতে। যদিও শারীরিক কারণে আপাতত হই হুল্লোড় তার ভালো লাগছে না। আবার 15 দিন পর পরীক্ষা। আপাতত সেই টেনশনে মাথা এলোমেলো হয়ে যাচ্ছে।
তার উপর ওই মানুষটা যাকে না পারছে বিভিন্ন দিকের কথা ভেবে সহজে নিজের জীবনে জায়গা দিতে, আবার আর না পারছে নিজের মনস্তাত্ত্বিক থেকে দূরে সরিয়ে ফেলতে, বরং বারবার মনে হচ্ছে ওই মানুষটা শুধু তাকে চায়। ওনার সকল মুগ্ধ করা অনুভূতি শুধু তাকে ঘিরে। উফ, এই ভাবনাগুলো সর্বাঙ্গে যেমন থেমে থেমে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তেমন মন মস্তিষ্কে এলোমেলো করে দিচ্ছে। দুহাতে মাথা চেপে ধরল কৌরি। কি এক যন্ত্রণা! তাকে নিয়ে মানুষটার অনুভূতিগুলো জানার পর আরও যেন মন ছটফট করছে। যতই মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে না কেন, পারছেই না। হঠাৎ ফোন বেজে উঠল। সচকিত হয়ে মাথা উঁচু করে ফোনের দিকে তাকালো। বিথি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কানে চাপলো কৌরি। প্রতিনিয়ত কথা হয় দুজনার, সেই হিসেবে ভালো মন্দের বার্তা শুরু হলো। এক পর্যায়ে গিয়ে বিথি জিজ্ঞাসা করলো, তোর মন খারাপ নাকি? সচকিত হলো কৌরি। তড়িৎ বলল, আরে না। তবে কথার স্বর ভালো লাগছে না কেন? কথাগুলো যেন কেমন লাগছে। জানিস তো, বাড়িতে বিয়ে, তার উপর 15 দিন পর পরীক্ষার টেনশনে মাথায় কাজ করছে না আমার। এখানে আসার পর পড়ার গ্যাপ হয়ে গিয়েছিল, অনেক দিনের গ্যাপ ছিল। সেই গ্যাপ পড়ার চ্যাপ্টারগুলো সেভাবে কভার করা হয়নি। তার উপর যা সিলেবাস, কিভাবে সবটা কমপ্লিট করব সেটাই ভাবছি আমি। টেনশন নিচ্ছিস কেন? আরে সব ভালো হবে। ইউ আর আ গুড স্টুডেন্ট। এটা তো শুধু আমরা বলি না, তুইও মনে প্রাণে বিশ্বাস করিস। তবে কেন এত ভাবছিস? সব ঠিকঠাক হয়ে যাবে দেখিস। বরাবরের মতো তোর পরীক্ষাও ভালো হবে। তোর পড়াশোনা কেমন চলছে? যদিও জানাশোনা উত্তর, তবুও জিজ্ঞাসা করলো কৌরি। আরে এত পড়াশোনা দিয়ে কি হবে ভাই? তার উপর সেই পড়াশোনা নিয়ে টেনশন। আমি বিথি, জানিসই তো, পড়াশোনা নিয়ে সব সময় চিল থাকি। পড়াশোনা নিয়ে টেনশন নিয়েছি কখনো? তাতে যা আছে কপালে। আপাতত তুইও টেনশন নিস না। টেনশন নিস না বললে কি হয়? মাথায় ভাবনা যে তার কত প্রকার এসে চেপেছে, এটা যদি সে এই চিল মুডে থাকা মেয়েটাকে বোঝাতে পারত। বোঝাতে চাইলেও না কৌরি, তাই ওই বিষয়ে আর কথাও বাড়ালো না। দুই বান্ধবীতে মিলে আরও কিছু সময় কথা বলল। কথা শেষ করে কৌরি যখনই ফোন কাটতে যাবে, তখনই বিথি পুনরায় তাকে অদ্ভুত গলায় ডেকে উঠল। এই কৌরি! ডাকটা অদ্ভুত ঠেকলো কৌরিরও। কপাল কিঞ্চিত কুঁচকে গেল। কিছুটা চিন্তিত গলায় বলল, এভাবে ডাকলি কেন? কিছু হয়নি তো ওইদিকে? আরে না, তবে তোকে কিছু বলার ছিল। কি? কথাগুলো বলবে কি বলবে না কিছুটা দ্বিধায় ছিল বিথি, যার কারণে কল করে কথাগুলো বলতে চেয়েও বলেনি। তবে বলেই যখন ফেলেছে আর দ্বিধা রাখলো না, বলল, জানিস, নাহিদ ভাইয়া না ভালো হয়ে গেছে। আগের মতো আজে বাজে ছেলেদের সাথে মোড়ের মাথায় বসে থাকে না। এমনকি সময় অসময়েও তাকে আড্ডা দিতে দেখা যায় না। একেবারে খুবই ভদ্রসদ্র ছেলে না হয়ে গেলেও স্বাভাবিক ছেলেদের মতো চলাফেরা করছে। কথাবার্তা চালচলনে আগের সেই উগ্র আচরণ আর নেই। জানিস, আব্বু এসেও প্রায় বলে, মাস্টারের ভাইয়ের ছেলেটা বুঝে এবার ভালো পথে ফিরল। নিশির সাথেও প্রায় দেখা হয়। ও বলেছে ভাইয়া নাকি আগের মতো ওসব উল্টাপাল্টা ছাইপাশ আর খায় না। ওর সাথেও নাকি আগের মতো বকাবকি চিল্লাপাল্লাও আর করে না। মাঝে একদিন কলেজে যাওয়ার পথে আমার সাথে দেখা হলো। আমার কাছেও তোর খবর জানতে চাইলেন। উনি যেভাবে জিজ্ঞেস করলেন, মনে তো হলো আমার সাথে যে তোর যোগাযোগ আছে সেটা উনি শিওরলি জানেন। সেইভাবেই তো প্রশ্ন করলেন বলেও মনে হলো আমার। তাই আমিও আর এড়িয়ে যেতে পারিনি। বলেছিলাম তুই ভালো আছিস। তারপর ভালো ছেলের মতো চলে গেলেন। ওনার আচরণ দেখে আমার সত্যি মনে হচ্ছে উনি ভালো পথে ফিরেছেন। তবে আগে তো আমাকে দেখলেই এই ছিমড়ি ছাড়া শব্দ ব্যবহার করতো না। সেদিন নাম ধরতে ডাকলেন, সাথে তুমি করেও কথা বললেন। কিছুটা অবাক হলো কৌরি। দাদি আপার সাথে রোজ কথা হয় কই? দাদি আপা তো এই বিষয়ে তাকে কিছু বলেনি। আবার বিধির কথাও অবিশ্বাসযোগ্য নয়। মেয়েটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে, এমনটা না হলেও অবিশ্বাস সে কখনোই করতে পারবে না। যাই হোক, এইসব নিয়ে আর সে ভাবতে চায় না। যে ছেলেটার জন্যে মাহিন জীবনটা তার আতঙ্কে কেটে গিয়েছে, জীবনে কত কিছুই ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের বাড়িতে স্বাচ্ছন্দ্যে বসবাস করার অধিকারটুকু থেকেও বঞ্চিত। আজ পরের বাড়িতে আশ্রিতা হতে হলো। বাবার তাকে নিয়ে চিন্তায় ব্লাড প্রেশার বাড়ানো বা এই অকাল মৃত্যুর জন্য ছেলেটা কোনোভাবে কি দায়ী নয়? আর সেই ছেলেটার ভালো মন্দ চাইলে কি মন সহানুভূতি দেখায় কি না কৌরির জানা নেই। তবে সে দেখাতে পারল না। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলে বিথিকে বলল, যাই হোক, ভালোই হলো। ভালো হলেই ভালো। তবে আমার ফোন নাম্বার চাইলে কখনো দিস না যেন, হ্যাঁ? আমি সত্যি তোকে কিন্তু দাদি আপার থেকেও এক ফোঁটা
কম বিশ্বাস করি না, ভরসা কম করি না কিন্তু। আমি জানি সেটা, আর আমার জ্ঞান তো আমি কখনো তোর সেই ভরসা বিশ্বাস ছুটতে দেব না। এটা তুই আমার ওপরে ভরসা রাখতে পারিস। ভরসা রাখি বলেই তো তোকে এক্সট্রা সতর্ক করলাম। দুজনে আরো কিছু সময় ভালো মন্দ কথা বলল, ফের ফোন রাখলো। ফোন কেটে দিয়ে ভাবনায় ব্যস্ত হলো কৌরি। হঠাৎ উগ্র স্বভাবের ছেলেটার পরিবর্তনের কারণ কি? ছোটবেলা থেকেই বাজে উগ্র স্বভাবের ছেলেটা হঠাৎই পরিবর্তন হয়ে গেল। বিষয়টা বিস্ময়কর, যেখানে ওর মাও কখনো আশা রাখেনি ছেলেটার আর ভালো পথে ফিরবে। এক প্রকার আশা ছেড়ে দিয়ে নিজের ছেলে নেই বলে ঘোষণাও দিয়ে দিয়েছিল। সেখানে নিজের মায়ের অমন কথাতেও যে ছেলে ভ্রুক্ষেপ করেনি, সেই ছেলের হঠাৎ পরিবর্তনের কী কারণ? তাকে পাওয়ার আকাঙ্ক্ষা যদি তাই হয়, তবে তা কখনোই সফল হতে দিবে না কৌরি। আর যাই হোক, ওই ছেলেটাকে জীবন সঙ্গী কখনো সে করবে না, আর না কখনো সে নিজের জীবন সঙ্গিনী করবে তাকে। ফুলকৌরি, একা একা রুমে বসে কি করছো তুমি? নাফিমের ডাকে ভাবনা কাটলো কৌরি। সম্বিত ফিরে মিষ্টি এসে কিছু বলতে যাবে, তার আগে কিছুটা বিস্ময় স্বরে নাফিম ফের বলল, তুমি পড়ছো? তোমার পড়তে এত ভালো লাগে যে সবাই এত আনন্দ মজা করছে, তার মধ্যে তুমি তাদের সাথে আনন্দ মজা সাজগোজ না করে বই পড়ছো? আমার তো একটুও ভালো লাগে না পড়তে। আরও বাড়িতে কোনো আনন্দ মজা হলে তো মোটেই ভালো লাগে না। কথা বলতে বলতে কৌরির কাছে গিয়ে দাঁড়ালো নাফিম। চেয়ার ঘুরিয়ে নাফিমের সম্মুখীন হলো নিজেও। আদরে স্পর্শে নাফিমের গাল দুটো টেনে দিয়ে বলল, পাকা বুড়ো, আমার যে কয়দিন পর এক্সাম, না পড়লে হবে? না পড়লে তো আমি পরীক্ষায় গোল গোল ডিম পাবো। তখন এই বাড়িতে আমার জায়গা হবে? ফেল করার অপরাধে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কে খাওয়াবে তখন আমাকে? মজার ছলে কথাগুলো বলতেই নাফিম তড়িৎ উত্তর দিল, দাদাভাই খাওয়াবে। দাদাভাই তো অনেক টাকা উপার্জন করে, তুমি জানো না? আর জানো, দাদাভাই খুব ভালো। দুষ্টামি না করলে সে কাউকেই বকে না। এমনকি আমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করলেও আমাকেও বকে না। শুধু দাদাভাই কেমন গলায় শান্ত হয়ে অল্প কথা বলে, তাতেই ভয় পাই আমরা। না হলে দাদাভাই খুব ভালো। আমি যা চাই তাই এনে দেয়। মা বকলেও কি এনে দেয় দাদাভাই। আর আমার খারাপ রেজাল্টে সবাই বকলেও দাদাভাই আর বড় আম্মু কখনো বকে না। তুমি পরীক্ষায় খারাপ করলে তোমাকেও কিছু বলবে না, দেখো। দাদা ভাই খাওয়াবো কথাটা বুকের ভিতর কেমন একটা সিঁড়ি সিঁড়ি অনুভূতি জাগালো। তবে ভিতরে হজম করে বাইরে প্রকাশভঙ্গিতে মৃদু হাসলো কৌরি। প্রসঙ্গ পাল্টিয়ে বলল, আচ্ছা যাই হোক, তুমি মেহেন্দি অনুষ্ঠানে যাওনি? মুহূর্তে মুখ ভার করে মন খারাপ করে নিল নাফিম। ফের বলল, আমার গায়ে জ্বর তো, এজন্য আম্মু যেতে দেয়নি। তুমিও আমার মতো অসুস্থ নাকি? তুমি যাওনি কেন? নাফিমের কপালে হাত দিয়ে জ্বরের তাপমাত্রা দেখলো কৌরি। বলল, জ্বর আসলো কখন? আর আমি তো এমনিতেই যাইনি। আমাকে রেখে যাওনি, ভালো হয়েছে। এখন আমি তোমাকে মেহেদি মাখিয়ে দেব, চলো। কথাটা কৌরির হাত ধরে থাকলো। কৌরিও সচকিত দৃষ্টি ফেললো নাফিমের হাতে। ছেলেটার হাতে একটা মেহেদি টিউব। এতক্ষণে খেয়াল করলো সে, নাফিম এটা পেল কোথায়? তবে কি মেহেদি অনুষ্ঠান সেরে আপুরা এসেছে? প্রশ্ন করলো কৌরি। ও বাড়ি থেকে মেহেদি অনুষ্ঠান সেরে আপুরা চলে এসেছে নাফিম? না তো, কেন? তবে তুমি মেহেদি পেলে কোথায়? ওনারা তো ডালা সাজিয়ে সব নিয়ে গেছেন, তাহলে এটা পেলে কোথায় তুমি? নাফিম সহজ সাবলীল স্বীকারোক্তি জানালো। দাদা ভাইয়ের হাতে তো আরেক ডালা মেহেদি দেখলাম, তোমার রুমের দিকে আসছিলাম। সেটা শুনে আমার হাতে একটা ধরিয়ে দিয়ে বলল তোমাকে দিতে। আমিও ভাবলাম তোমাকে লাগিয়ে দেই। স্তব্ধ হয়ে নাফিমের মুখের দিকে তাকিয়ে রইল কৌরি। এটাও মানুষটার স্মরণে থাকতে হলো, মানে মুগ্ধতা ছেয়ে গেল, মনে মুগ্ধতা ছেয়ে গেল। দুর্বল হয়ে পড়ল আরেক ধাপ। তবে মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নিয়ে একগাল হেসে নাফিমকে বলল, তুমি লাগাতে পারবে? আমি কিন্তু আবার লাগাতেও পারি না। আমিও তো ওই যে হাতে ড্রয়িং করে না, ওরকম পারি না। তবে এমনি অনেক কিছু ড্রয়িং করতে পারি। আমি সেরকম এঁকে দেব। আমার ড্রয়িং খাতা দেখো, আমি একটুও বাজে আঁকাই না। আমার অন্যান্য সাবজেক্ট বাজে হলেও আমার ড্রয়িং বাজে নয়। টিচার্সরা আমার আঁকা খুবই ভালো বলে। বাচ্চা ছেলেটা এমনভাবে কৈফিয়ত দিচ্ছে কৌরির মায়া হলো। যদিও তার ফর্সা হাত দুটো নাফিমের ড্রয়িং খাতা নয়। যে আঁকলাম ভালো হলো না, আবারও মুছে আঁকলাম। হাতের এমন অবস্থা খারাপ হতে পারে, তবুও নাফিমের দিকে হাত বাড়িয়ে জবাব দিল সে। বলল, তবে আঁকো। নাফিম হাত ধরে বেডে এনে বসালো কৌরিকে। খুশি মনে কৌরির ডান হাতটা ধরলো মেহেদি লাগানোর জন্যে। তবে হাতের সীমিত তালুর দিকে তাকিয়ে আঁকা ভুলে গেল সে। বুঝতে পারলো এটা সত্যি তার ড্রয়িং খাতা নয়। এখানে যেমন খুশি ঘরবাড়ি, নদীনালা বা প্রাকৃতিক যে কোনো দৃশ্যই আঁকা সম্ভব নয়। তবে কি আঁকবে সে? কৌরির উৎসাহিত ঝকঝকা মুখের দিকে তাকালো।
মুখটা নিরস্ত করে কিছুটা দ্বিধান্বিত হয়ে বলল। এত ছোট জায়গায় আঁকবো কি? কৌড়ি দুকাত ঝাঁকিয়ে ঠোঁট উল্টে বোঝালো সে কি জানে। সেটা দেখে নাফিম আরও হতাশ হল। তন্মধ্যেই সেখানে প্রবেশ করলেন নিভানের নানুমা। রসিকতা করে বললেন, ব্যাপার কি? দুজনে চুপি চুপি কি করছো? কৌড়ি কিছু বলার আগে নাফিম নীরস ভঙ্গিতে বলল, ফুলকৌরিকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। তবে আমি আঁকতে পারছি না নানুমা। এটুকু জায়গায় কি আঁকানো যায়? ভদ্রমহিলা এসে বসলেন দুজনের পাশে। ফের নাফিমের কথায় তাল মিলিয়ে বললেন, আসলেই তো, এত ছোট্ট হাতে আঁকা যায়। যাই হোক, আমার কাছে মেহেদির টিউবটা দাও, দেখি দেখি আমি পারি কিনা লাগিয়ে দিতে। নাফিম অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি আঁকাতে পারো নানুমা? দেখি পারি কিনা। নাফিম অবাক হয়ে জিজ্ঞাসা করলো। দুজনের কথার মাঝে কোনো কথা বলল না কৌড়ি। নাফিম টিউবটা দিতেই ভদ্রমহিলা কৌড়ির পানে তাকিয়ে বললেন, কি রে, আমার হাতে মেহেদি লাগাতে কোনো সমস্যা নেই তো? কৌড়ি মৃদু হাসলো। জানে না নানুমা মেহেদি লাগাতে পারেন কিনা, তবে তিনি ভালোবেসে যখন লাগাতে চাইছেন সে যেমনই হোক না কেন না বলার কোনো প্রশ্নই আসে না। তাই মাথা নাড়িয়ে মুখে বলল, আপনি লাগিয়ে দিন, আমার সমস্যা নেই। ভদ্রমহিলা হাসলেন। নাতি ওনার নাতবউ নির্বাচন করতে মোটেও ভুল করেনি। আজ দুদিন মেয়েটার সাথে থাকছে। সত্যি বলতে মেয়েটাকে ওনার সব দিক থেকেই মনে ধরেছে। কৌড়ির হাত ধরে কোনো আঁকা আঁকি নয়, শুধু ফর্সা চিকন চাকন আঙ্গুলের গোলাকৃতি করে নখবাদে চামড়ার উপর প্রলেপ লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে নাফি মৃদু চিৎকার দিয়ে বলল, কি করছো নানুমা? না আঁকিয়ে এরকম লেপটে দিচ্ছ কেন? আমিও তো ভাই আঁকতে পারি না, তাই আমাদের সময় আমরা যেভাবে শুধু আঙ্গুলে মেহেদি মাখতাম সেভাবেই মাখিয়ে দিচ্ছি। নাফিম কৌড়ির মুখের দিকে তাকালো, দেখলো কৌড়ির স্বাভাবিক মুখাভাব। তার মানে নানুমা ভুল ভাল লাগাচ্ছে না। তাই সেও চুপচাপ হয়ে গেল। দুহাতে নখের অংশটুকু ছাড়া একটা নির্দিষ্ট পরিমাপ করে গাঢ় কালো খয়েরি মেহেদি রংটা ফর্সা হাত জোড়ায় বেশ সুন্দর দেখাচ্ছে। বাম হাতের তলায় আবার গোলাকৃতি করে মেহেদির প্রলেপ আঁকিয়ে দিয়েছেন। ফর্সা হাতটা সত্যিই নজরের মাধুর্য ছড়িয়েছে। নাও, আমি যেটুকু পারি সেটুকু করে দিলাম। টিউব দিয়ে নয়, টিউবের মাথায় মেহেদি এনে নানুমা ওনার তর্জনী আঙ্গুলের মাথায় করে মেহেদিটা তো সুন্দর পরিমাপ করে লাগিয়ে দিয়েছেন। সত্যিই প্রশংসা পাওয়ার যোগ্য। প্রশংসা করলো কৌড়ি, খোশ মেজাজে বলল, খুব সুন্দর হয়েছে নানুমা। আমি এভাবে মেহেদি লাগাতে গেলে তো শুধু লেপটে যায়, এঁকে বেঁকে যায়। নাফিমও কৌড়ির মতো নানুমাকে প্রশংসা করলো। ফের কিছু একটা ভাবলো। তড়িৎ বলল, ফুলকৌরি, তোমার ডান হাতটা দাও। কৌড়ি কেন? প্রশ্ন করার আগে তার হাতটা সতর্কতা অবলম্বন করে নিজের কাছে নিল নাফিম। ফের নানুমার হাত থেকে টিউবটা নিয়ে কৌড়ির হাতের তালুতে ইংরেজিতে ওর নামের ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখে দিল। সেটা দেখে কৌড়ি কপাল কুঁচকে বলল, এটা লিখছো কেন? আমার নামটা তোমার হাতে লিখে দিলাম। স্বাভাবিক হলো কৌড়ির কপালে ভাঁজগুলো। ফের বলল, কেন? নাফিমের মুখ কাচুমাচু হয়ে গেল। নানুমাও কৌতূহলী নজরে তার দিকে তাকিয়ে আছেন। কি উত্তর দেয় ছেলেটা? নাফিম একবার, নানুমা তো একবার কৌড়ির মুখের দিকে তাকিয়ে সংকোচ নিয়ে বলল, আমি দিবা আপুকে দেখেছি সিয়াম ভাইয়ার নাম তার হাতে লিখতে। উনি তো আপুর হাজবেন্ড, তাই লিখেন। তুমি কেন লিখলে? বড় হয়ে আমি তোমাকেই বিয়ে করব, তাই আগে থেকেই তোমার হাতে আমার নাম লিখে দিলাম। ওমা, তাই? তুমি তবে বউ হিসেবে ফুলকৌরিকে ঠিক করে রেখেছো? নিভানের নানুমা হেসে কথাটা বললেন। কৌড়ি কিছুটা অবাক হলো। ফের হেসে হেসে মজার ছলে বলল, তুমি জানো, তুমি যখন বড় হবে আমার তখন নানুমার মতো বয়স হয়ে যাবে। তখন তোমার পাশে বানাবে আমায়, খারাপ দেখাবে না। লোকে বলবে, ওরে বাবা, নাফিমের বউ তো দেখি বুড়ি। মন খারাপ হলো নাফিমের, তবে প্রশ্ন করতে ভুলল না। কেন? তখন কি তুমি অসুন্দর হয়ে যাবে? তা তো অবশ্যই। তবে আমি তোমার মতো দেখতে সুন্দর আরেকটা মেয়েকে না হয় আবার বিয়ে করে নেব। আমাকে ছেড়ে তুমি আরেকটা বিয়ে করবে? মিছিমিছি এই বিস্ময় দেখিয়ে কথাটা বলল কৌড়ি। এই নিয়ে নানুমার কৌড়ি নাফিমের সাথে বেশ মজার ছলে তর্ক বিতর্ক করতে থাকলো। এক পর্যায়ে গিয়ে নাফিম বলল, হাতে লেখাটা থাক, তবে সে কৌড়িকে নয়, কৌড়ির মতো দেখতে সুন্দর একটা মেয়েকে না হয় বিয়ে করবে। দ্বিতীয় আর কোনো বাধা বিপত্তি ছাড়াই তন্ময়ী আর ইভানের বিয়েটা হয়ে গেল। ত্রিনয়ের সেই বন্ধুর বাংলো বাড়িতে বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। বিয়ে বাড়িতে মানুষের উপচে পড়া ভিড়। বিয়েটা পড়ানো হয়ে গেলেও বিয়ের বিভিন্ন কার্যক্রম এখনো বাকি। সেগুলো কাজী সাহেব নিপুণ হাতে করে চলেছেন। আপাতত বিয়ে বাড়ির সকলের উপস্থিতি সেখানেই। কৌড়িও সবার সাথে সেখানে ছিল, তবে নাফিমের জন্য বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারল না।
ছেলেটার জ্বর বেড়েছে। জ্বর অবস্থায় কিছুতেই শান্তনা রহমান আসতে দিতে চাননি, তবে ইভান মানেনি। ছোট ভাইটা তার বিয়েতে উপস্থিত থাকবে না, এটা কি করে হয়? অসুস্থ ছেলেটা বিয়ে বাড়িতে এসে আরও অসুস্থ হয়ে পড়েছে, জ্বরটাও প্রচণ্ড বেড়েছে। এত সময় মান্যতার কাছে থাকলেও বিয়ে পড়ানোর আগে নিরিবিলি কৌরির কাছে রেখে গিয়েছে। সে হাত ধরে পাশে দাঁড়ানো ছেলেটার কপালে হাত রাখতে হাতটা যেন জ্বলে গেল কৌরির। ফর্সা গোলগাল মুখটা কেমন টকটকে টমেটোর মতো লাল দেখাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে মানুষের ভিড় থেকে ওকে নিয়ে সরে দাঁড়ালো কৌরি। নেতি আসা নাফিমকে কাছে টেনে জড়িয়ে নিল। নাফিমও দু হাতে জড়িয়ে ধরল কৌরির কোমর। শীতের মধ্যে আগুনের মতো তপ্ততা অনুভব করলো কৌরি। নাফিমের অবস্থা মোটেও ভালো না, আপাতত বিশ্রাম খুবই জরুরি। চঞ্চল নজরে এদিক ওদিক তাকালো কৌরি। অধিকাংশ পরিচিত মুখ, তবে কাকে ডাকবে সে? কি হয়েছে ওর? জ্বরটা বেড়েছে নাকি? নিভানের কণ্ঠ পেয়ে পাশে তাকালো কৌরি। মুহূর্তেই নজর ঘুরিয়ে নিজের ডান হাতের দিকে নজর পড়ল তার। হাতের তালুটা দেখতে গিয়েও দেখল না। রাতে নানুমা মেহেদি মাখিয়ে দেওয়ার কিছুক্ষণ পর হাত ধুয়ে যখন হাত দুটো দেখলো, ফর্সা হাত দুটো গাঢ় খয়েরি রঙে চকচক করছিল, সাথে নাফিমের নামটাও। অথচ সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত ধুতে গিয়ে হাতের দিকে নজর পড়তে আশ্চর্য হয়ে গেছিল। নাফিমের নামের এই অক্ষরটা সুস্থ সাবলীল আস্ত থাকলেও পরের অক্ষরগুলো মেহেদি দিয়ে লেপটে মুছে দেওয়া। একটু নয়, খুব আশ্চর্য হয়েছিল কৌরি। সেই থেকে এই পর্যন্ত যতবার হাতে নজর পড়েছে মনে প্রশ্ন জাগছে, কে করেছে এই অকাজ? তবে এই মানুষটাকে সেখান থেকে যতবারই নজর পড়েছে কৌরির মনে সন্দেহের তীরটা কেন জানে না কারণ ছাড়াই মানুষটার উপর গিয়ে বর্তাচ্ছে। কৌরির ভাবনার মধ্যে নাফিমের কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো নিভান। নাফিম একটু মুখ উঁচু করে দেখলো তাকে, দেখে বলল, দাদা ভাই বাড়িতে যাব। নিভান কিছুটা চিন্তিত গলায় বলল, ওর তো প্রচুর জ্বর, বাড়িতে যাওয়া প্রয়োজন। কি করি এখন? সম্বিত ফিরল কৌরির। তন্মধ্যে ফোন বের করে ত্রিনয়কে কল করলো নিভান। নাফিম সম্পর্কে জানিয়ে বাড়ি যায় মনস্থির করলো। নাফিমকে আমার কাছে দাও। দ্বিধান্বিত গলার স্বর। আমিও যাব। আশ্চর্য হলো নিভান, মেয়েটা তার সাথে যেতে চাইছে। কৌরিকে এসে যতটুকু চিনেছে তার অনুভূতি জানার পর মেয়েটা একা কখনোই তার সঙ্গ পছন্দ করবে না। সেই মেয়েটা তার সাথে যেতে চাইছে। শরীর খারাপ নয় তো মেয়েটার? যদিও কাল মেয়েটার চোখে মুখের প্রকাশভঙ্গি বলছিল মেয়েটা কোনো কারণে অসুস্থ। তবে কি সত্যি অসুস্থ মেয়েটা? বলল, তুমি কেন যাবে? শরীর খারাপ লাগছে নাকি এখানে থাকতে ভালো লাগে না? দুটোই। তবে কৌরি কারণ হিসাবে প্রথমটা বেছে নিয়ে বলল, শরীর ভালো লাগছে না। কিছুটা বিচলিত হলো নিভান। বলল, ডক্টরের কাছে কি যাওয়া প্রয়োজন? না, ডক্টরের প্রয়োজন নেই, বাড়ি নিয়ে গেলেই হবে। অস্বস্তি হলো কৌরির। এই কারণেই বলতে চাইছিল না, তবে সত্যি শরীর ভালো লাগছে না তার। পিরিয়ডজনিত সমস্যা তো আছেই, অনিয়মিত পিরিয়ড, তাতে তো বিভিন্ন কমপ্লিকেশন রয়েছে। সকাল থেকে আবার মাথাটাও কেমন ধরে আছে। সব অনুষ্ঠান অসুস্থতা বলে কাটিয়ে দিলেও বিয়েতে আসবে না, এটা কেমন দেখায়? তাই শরীর খারাপ নিয়েও বাধ্য হয়ে বিয়েতে আসতে হলো তাকে। এখন আবার যেতে চেয়ে এই মানুষটার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, এজন্যে বলতে চাইছিল না। তবে নাফিম যখন যাচ্ছে সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না। তার মধ্যে নিভান বলল, এখনো তো খাওনি, বিয়ে বাড়িতে না খেয়ে চলে যাবে? নাফিম না খেয়ে চলে যাচ্ছে, আমি না খেয়ে গেলে সমস্যা কোথায়? আর এমনিতেও আমার খেতেও ভালো লাগছে না, বাড়ি যেতে মন চাইছে আমার। কৌরির মুখের পানে শান্ত নজর ফেললো নিভান। সাধারণ একটা মুখায়ব, বিয়েবাড়ির এক্সট্রা সাজগোজের লেশ নেই চোখে মুখে। সাজ বলতে গাঢ় নেভি ব্লু কালারের একটা দামি চুড়িদার পরা, সাথে নেভি ব্লু রঙেরই হিজাব জড়ানো মাথায়, ব্যাস এটুকুই। তাতে এই বাড়ির সকল রমণীর মধ্যে নিভানের নজর কাটছে এই মেয়েটা। কৌরির এলোমেলো নজর নাফিমের দিকে, সেটা খেয়াল করে দীর্ঘশ্বাস ফেললো নিভান। বলল, চলো। স্বস্তি পেল কৌরি। নাফিমকে কোলে তুলে নিল নিভান। গাড়িতে গিয়ে বসে মান্যতাকে ফোন করে জানিয়ে দিল নাফিম আর কৌরিকে নিয়ে এসেছে সে। কারণ জানতে চাইল না মান্যতা। দাদাভাই নিয়ে গেছেন মানেই কারণ আছেন। আর নাফিমের তো জ্বর ছিলই। পেছনের সিটে নাফিমকে জড়িয়ে বসা কৌরির পানে এক পল তাকিয়ে গাড়ি চালানোয় মনোযোগ দিল নিভান। কিছু দূর আসতেই সামনের আয়নায় দেখতে পেল কৌরি ফের তার হাতটা দেখছে। মনে মনে হাসল নিভান। ফের সাবলীল গলায় কৌরিকে উদ্দেশ্য করে বলল, তোমার সন্দেহ ঠিক, কাজটা আমি করেছি। চমকে সামনে তাকালো কৌরি, তবে তার ধারণা ঠিক। ফের নাফিমের দিকে তাকালো। এতটুকু একটা বাচ্চা ছেলেকে কেউ হিংসা করে? আশ্চর্য। নাভিন বুঝি কৌরির মনোভাব কিছুটা বুঝলো। ফের বলল, তবে ভুলেও ভেবো না আমি নাফিমকে জেলাস ফিল করে কাজটা করেছি। যদি জেলাসি হয়ে থাকে তবে পাত্রস্থান হইতে নামটা হয়েছে, তোমার হাতে অন্য কারো নামে সিলমোহর। মানা যায় কৌরি, মানা যায়? কৌরির হাত বা সর্বাঙ্গ অন্য কারো আধিপত্যে মানবে বলছো নিভান? মানবে না নিভান।
সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে নিয়েছে সেই কখন। শরীরটা কেমন অসার অসার লাগছে তার। মাথাটার ঝিমঝিমানিটা কেমন একটু একটু বাড়ছে। এই মানুষটাকে আর উপেক্ষা করবে কি করে সে? সবাই বলে মানুষটা অনুভূতিহীন, তার দেখাও তেমনটাই। সবার সামনে মানুষটা কেমন অদ্ভুত গাম্ভীর্যপূর্ণ, শান্ত, চুপচাপ, অথচ তার কাছে কত সহজ সাবলীল, রাগঢাক নেই। সেই মানুষটার অনুভূতিগুলো কিভাবে আর উপেক্ষা করে চলবে? তবে দাদি আপাকে কি কৈফিয়ত দেবে? মৃত বাবা মাকে কোনো প্রকার অসম্মানিত করা হবে না তো? মানুষটার প্রতি দুর্বলতা বাবা মাকে ছোট করে দেবে না তো? মনের মধ্যে আবারও দোটানা শুরু হলো। বুজে থাকা চোখের কোন ঘেঁষে গড়ালো নোনা জল। সেটা লক্ষ্য করে গাড়ি থামিয়ে পিছনে ফিরল নিভান। বিচলিত গলায় বলল, এই কৌড়ি, শরীর বেশি খারাপ লাগছে? আমাকে বলে কি হচ্ছে? কান্নাটা যেন ভিতর থেকে এবার উপচে বেরিয়ে আসতে চাইল, তবে দাঁতে দাঁত চেপে সেই কান্না আটকালো কৌড়ি। কার উপর অভিমান হলো জানা নেই, তবে অভিযোগের স্বরে বলল, আমাকে কেন একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? মুখায়ব পাল্টে গেল নিভানের। কৌড়ির বুঝে থাকা চোখের দিকে তাকিয়ে রইল কিছুটা সময়। মেয়েটার চোখে নোনা জল বলছে তার প্রতি দুর্বলতা। তবে কেন এত আপত্তি? এবার অভিযোগ সেও হানল। মূর্খ গলায় বলল, এই, তুমি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ কোথায়? তড়িৎ উত্তর দিল কৌড়ি। তবে কি চাইছেন? এ বাড়ি থেকে আমি চলে যাই, আপনার শান্তি হোক? তুমি যদি আমার শান্তি প্রশান্তিটা কিসে সেটা বুঝতে, তবে তো হয়েই যেত। কঠিন হয়ে এলো নিভানের চোয়াল দয়। আর একটা শব্দ উচ্চারণ করল না সে। আর না কৌড়ির উত্তর পাওয়ার অপেক্ষায় রইল হাতের তালু দ্বারা। স্টিয়ারিংয়ে আঘাত করে গাড়ি চলমান করলো। সেই আঘাতে কেঁপে উঠে ঘুমন্ত নাফিমকে আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল, তবুও চোখ খুলল না। বাড়িতে ঢুকতে ছেলের অবস্থা দেখে শান্তনা রহমান অস্থির হলেন। নাফিম ঘুমিয়েছে। নিরিবিলি এই জায়গা হিসেবে মান্য তার রুমে শুইয়ে দিল ওকে শুইয়ে দিয়ে চলে গেল নিভান। শান্তনা রহমান ছেলেকে ভালোভাবে শুইয়ে গায়ে কম্বল জড়িয়ে দিয়ে কৌড়িকে ওর খেয়াল রাখতে বলে চলে গেলেন। হাতে অনেক কাজ, বিয়েবাড়ির কাজ বলে কথা। তা বাদেও একটু পরে বউ নিয়ে আসবে, তার বিশেষ আয়োজন। বাড়িতে বরযাত্রী যাওয়া ছাড়াও অঢেল মেহমান, তাদের খেদমত খাদিম তো লেগেই আছে। শান্তনা রহমান চলে যেতে কৌড়ি ওয়াশরুম ঢুকলো। জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো নাফিমের পাশে। সঙ্গে সঙ্গে ছেলেটা তার পাশ ঘেঁষে তাকে জড়িয়ে ধরে ঘুমে তলিয়ে গেল। সেটা দেখে নাফিমের মাথার চুলগুলো হাত দিয়ে নেড়েচেড়ে কপালে ছোট করে একটা চুমু দিল কৌড়ি। গায়ের পাতলা কম্বলটা ভালোভাবে জড়িয়ে নিয়ে সেও চোখ বুঝলো। খানিক্ষণ পর অনুধাবন করলো রুমে কেউ ঢুকছে। অকারণে হৃদস্পন্দন বেড়ে গেল তার, তবে ভুলেও চোখ খুলল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে সে মানুষটা এসেছে। যতই তার পায়ের গতিবেগ বেড়ে কৌড়ির কাছাকাছি হতে থাকলো, রুমে ঢোকা মানুষটার গায়ের সুগন্ধে অনুধাবন সত্যি হতে লাগলো কৌড়ির। বেডের পাশে এসে সেই পদধ্বনি স্থির হয়ে যেতে নিজেও বরফ জমার মতো জমে চুপ হয়ে রইল। হঠাৎ সমস্ত রুমে পদচারণের শব্দ শুনে চোখ অল্প খুলল সে। কি খুঁজছে মানুষটা? নিভানকে আবার তাদের দিকে ফিরতে দেখে চোখ বন্ধ করে নিল সে। আবার বাইরের পানে পদচারণ শুনে চোখ খুলে দেখলো মানুষটা চলে যাচ্ছে। স্বস্তি পেল কৌড়ি। উঠে দরজা লাগিয়ে ঘুমাবে কিনা ভাবতেই আবারও সেই পদচারণা। দ্রুত ফের চোখ বন্ধ করে নিল। সেই একই ব্যক্তির পদচারণা এসে থামলো বেডের পাশে। মুহূর্তে ভারী কিছু একটা গায়ের উপর পড়তেই বুঝতে পারলো ভারী কম্বল জাতীয় কিছু একটা তাদের গায়ের পাতলা কম্বলটার উপর ঝাঁপিয়ে দেওয়া হয়েছে। আসলে প্রয়োজন ছিল। আর সেটা থেকে সেই একই কড়া সুগন্ধ ছড়াচ্ছে। দম বন্ধ হয়ে এলো কৌড়ির। চেয়েও চোখ খুলতে পারল না। হঠাৎ নিজের নাকে মুখে শক্ত চুলের আবরণ অনুভব হতে মিটিমিটি চোখ খুলল সে। দেখলো মানুষটা নাফিমের কপালে চুমু দিচ্ছে। শিহরে উঠল কৌড়ির সমস্ত শরীর। একটু আগেই সে ওই একই জায়গায় নাফিমকে চুমু দিয়েছে। নিভানকে সরে যেতে দেখে আবারও চোখ বন্ধ করে নিল। সেটা আরও প্রগাঢ় হলো। কারো শক্ত হাতের ছোঁয়া নিজের মাথায় পেতে নড়চড় করল না, শুধু নির্জীব হয়ে পড়ে রইল। সে বুজে রাখা চোখের দিকে মুখের দিকে নিষ্পলক কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ নিচু করে কৌড়ির কাছাকাছি হলো। ফের ধীর শিথিল গলায় বলল, তুমি যদি জানতে তুমি নিবেনের ঠিক কোথায় নিজে জায়গাটা করে নিয়ে বসে আছো, তুমি নিবেনের ঠিক কি, তবে আর শান্তিতে থাকতে চাইতে না, নিভানকেই চাইতে, আমাকেই চাইতে কৌড়ি। আমি জানি তুমি জেগে আসো, তবে এবার তুমি না চাইলে নিবানের শেষ যাওয়াটুকু, তবে তোমার শান্তি ভঙ্গ করতে তোমার দুয়ারে আর আসবে না। তবে চলে যাওয়ার কথা আর কখনো মুখে এনো না কৌড়ি। কখনোই বলো না কৌড়ি, কখনোই না। নিস্তব্ধ রজনী, শীতের শীতল রাত। হয়তো চারিপাশটা সে কারণে আরো শান্ত, নীরব। নিজ হাতে কড়া করে কফি বানিয়ে ছাদে এলো নিভান। মুহূর্তেই শীতল ঠান্ডা ভাবটা যেন ফুল স্লিভ টি শার্ট পরা শক্তপোক্ত পেটানো শরীর ভেদ করে কলিজা ছুঁয়ে দিল।
তবুও পা পিছে নিয়ে রুমে যাওয়ার চিন্তা করলো না সে। সামনে এগিয়ে গেল। ছাদের চারিপাশে বড় বড় করে লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে। ঝাপসা কুয়াশার মধ্যেও সেই লাইটের আলোতে সবকিছুই ঝকঝক করছে। চারিপাশের গাছগুলো বেশ মনোমুগ্ধকর লাগছে। আশেপাশে খেয়ালি নজর ফেলে সামনে এগুলো নিভান। নির্দিষ্ট স্থানে যাবার আগে পা ধিমে কপাল কুঁচকে গেল তার। ইভান এখন এখানে ছাদের রেলিংয়ের ওয়াল ঘেঁষে বাহিরের পানে স্থির নজরে তাকিয়ে আছে ছেলেটা। গায়ের রক্ত হিম হয়ে জমে যাওয়ার মতো ঠান্ডা ভাব পড়েছে। তার মধ্যে ছেলেটা একটা টি শার্ট গায়ে এরকম চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বাদেও ছেলেটার জীবনে আজ একটা বিশেষ রাত। সেখানে নিজের রুম বাদে এত রাতে ছাদে কি করছে সে? ফের কিছু ভাবলো, তারপর ধিমে পা বাড়ালো। পাশে গিয়ে দাঁড়ালো। ইভানের বলল, তুই এখন এখানে? কারো আগমনের পদধ্বনি টের আগেই পেয়েছিল ইভান। পিছে ফিরে না দেখলেও বুঝতে পেরেছিল কে এসেছে, কেননা এত রাতে দাদাভাই ছাড়া ছাদে সহজে কেউ পা মারায় না। তাই কাছে আসার অপেক্ষা করছিল। প্রশ্নবিদ্ধ হতে হবে এটাও জানতো। নিভান প্রশ্ন করতে মৃদু হাসলো সে হাসিতে যেন মলিনতা আর ক্লান্তি ঝরে পড়ল। বলল, এমনিতেই। তোমার হাতের কফি নাকি? এত রাতে তোমাকে কফি বানিয়ে দিল কে? আমারও প্রয়োজন, দাও তো ওটা আমাকে। বলেই নিভানের হাত থেকে কফির মগটা নিল ইভান। তখনও ইভানের মলিন মুখের দিকে স্থির নজরে তাকিয়ে নিভান। ইভান কফির মগটা নিতে গোপনে দীর্ঘশ্বাস ফেলে পড়ল। লাগবে না, এটাই চলবে। বলেই কফিতে চুমুক দিল ইভান। মুহূর্তেই তিতে ভাটাতে নাক মুখ কুচকে ফেলল সেও কফি খায়, তবে এত কড়া নয়। মুখের মধ্যে থাকা তরল পদার্থ ফেলে না দিয়ে কোনো মতে গিলে বলল, তো কড়া ভাবটা তুমি গলা দিয়ে নামাও কি করে? এত উটকো তিতে ভাব নামে গলা দিয়ে তোমার? এর থেকেও তিতে কথা রেশ ইদানিং হজম করতে হচ্ছে। সেখানে সামান্য কফিতে ভিজে ভাবটাই এত কি? এটা তো তার কাছে নর্মাল ফিকে। হাসলো ইভান। কফিতে আর চুমুক না দিয়ে নিভানের হাতে দিয়ে দিল। হঠাৎই হাতে ভর দিয়ে ধপাত করে ওয়ালের উপর বসে পড়ল। সেটা দেখে নিভান কিছুটা আতঙ্কিত গলায় বলল, পড়ে যাবি তো ইভান? আমি পড়ে যাব আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আর এটাও আমি বিশ্বাস করব? আমার পাশে দাঁড়িয়ে থাকতে তুমি আমাকে কখনো পড়ে যেতে দেবে না, সেটা আমি জানি। আচ্ছা বাদ দাও, একটু আগে আমার বাচ্চা বৌমণিটা সম্পর্কে কি অভিযোগ জানালে? এবার সশব্দে দীর্ঘশ্বাস ফেলল নিভান। ইভানের কথার উত্তর দিল না। ইভানও উত্তর পাওয়ার আশা করলো না। ফের বলল, আমার অমন সুন্দর শান্তশিষ্ট বৌমণিটা তোমাকে কি এমন শোনালো শুনি যে তাকে নিয়ে অভিযোগ জানাচ্ছ? তাও আবার তুমি নিভান, যে সহজে কাউকে অভিযোগ জানায় না। তবে যাই হোক, নিজের মানুষের ওরকম দু একটা কথা শোনাই যায়, আর শুনতেও হয়। তাতে না দোষের কিছু হয় আর না দোষ নিতে হয়। মহাপাপ হয় বলেও তো আমার মনে হয় না। দোষের কিছু যদি না হয়ে থাকে আর মহাপাপ যদি না হয়, তবে তুই এখানে কি করছিস? এত রাত হয়ে গেছে, তবু ওই মেয়েটাকে একা রুমে ফেলে তুই কেন এখানে? ইভান চুপ হয়ে গেল। নির্বিঘ্নে তাদের বিয়েটা হয়ে গেলেও তন্ময়ী যে এখনো তার সাথে স্বাভাবিক নয় এটা সে জানে এবং মেয়েটার আচরণে বুঝতে পারছে। বিদায়ের সময় মেয়েটা প্রচুর কেঁদেছে। মেয়েটার ওই কান্নায় তাকে অসম্মানিত করার অপরাধবোধটা যেন মনে মনে তীব্র হয়েছে। তারপর থেকে যেন কিছুই ভালো লাগছে না। গাড়িতে বসেও মেয়েটার নিঃশব্দে সারা পথ কেঁদেছে। একটাও কথা বলেনি, শুধু চুপচাপ কেঁদেছে। সে না পেরেছে সান্ত্বনা দিতে আর না পেরেছে নিজের একান্ত ব্যক্তি হিসাবে মেয়েটাকে কাছে টেনে ভালো মন্দর কথা আওড়াতে। বরং তন্ময়ের কান্নার নোনা জলগুলো তার অপরাধবোধকে ভিতরে ভিতরে প্রবল করে তার থেকে সরিয়ে রেখেছে। সেই থেকে মেয়েটার সম্মুখে যেতে ইচ্ছে করছে না। অথচ মন চাইছে আজকের রাতটা বিশেষই হোক। শারীরিক চাহিদার জন্য নয়, মানসিক চাহিদার জন্যে বিশেষ হোক, তাদের জন্য বিশেষ হোক। মেয়েটাকে চেয়েছিল মনে প্রাণে, সেই মেয়েটার নিজের করে পেয়েছে। এই আনন্দে রাতটা বিশেষ হোক। তবে চাইলে কি সবকিছু হয়? পরিস্থিতি থেকে পালিয়ে বেরোলে কি সবকিছু সমাধান হয়ে যায়? যায় না, মিলবেও না। তবে চেষ্টার অসাধ্যতে কিছুই নেই, চেষ্টা করতে হয়। বরং সাহস নিয়ে তুই পরিস্থিতি অনুকূলে হোক বা প্রতিকূলের সম্মুখীন হতে হয়। তাতে নিজের ভালো হোক বা মন্দ, জয় বা পরাজয়, সেই পরিস্থিতির একটা সমাধান মিলে যায়। রুমে যা, পরিস্থিতি থেকে ঘন পালিয়ে বেরোতে নেই। নিজেকে ঠিক করে নিতে হবে সবকিছু, এমনটা সাহস রাখ। মেয়েটা যেমনই ব্যবহার করুক, ওর সঙ্গ ছাড়িস না। একটা সময় দেখবি ও তোকে ভালোবাসুক আর নাই বাসুক, তোর সঙ্গটা ছাড়তে পারবে না। পরিস্থিতির সম্মুখীন হতে শেখ। পরিস্থিতি থেকে পালিয়ে বেরোলে বা পিছু হাঁটলে কখনোই সবকিছু ঠিকঠাক হবে না। যা রুমে যা। মন দিয়ে ইভানের কথাগুলো শুনলো ইভান। নীতিবাক্যের ন্যায় কথাগুলো মন থেকে মেনে মাথা নাড়ালো।
সামনে কি আছে কপালে সে জানে না। তবে সত্যি বলতে পরিস্থিতি থেকে পালালে তো তাকে চলবে না, আর পিছু হাঁটলে চলবে। যদিও সে পিছু হাঁটতে চায় না, সম্মুখীন হতে চায়। তবে মেয়েটার ওই মায়া মায়া ক্রন্দনরত মুখটার দিকে তাকালে কেমন বুকটায় ব্যথার জ্বলন হচ্ছে বলে রুমে যাচ্ছে না। চাইছে মেয়েটা ঘুমিয়ে যাক, তারপর না হ্যাঁ যাবে। তবে নিভান কথাগুলো শোনাতেই মৃদু হেসে তাকে ধন্যবাদ জানিয়ে গন্তব্যের পানে অগ্রসর হলো সে। ইভান যাবার পানে এক পলক তাকিয়ে তারাবিহীন আকাশের দিকে তাকালো নিভান। ফের চোখ বুজে শ্বাস ফেলল। সবাইকে নীতিবাক্য শোনানো কতই না সহজ, অথচ নিজের জীবনে সেই নীতিবাক্যের কর্ম ফলানো কতই না কঠিন। বিকালে ওই মেয়েটাকে যে বলে আসলো সে না চাইলে নিভান আর কখনো তার কাছে যাবে না। পারবে কি নিভান মেয়েটাকে ছাড়া দূরে দূরে থাকতে? আচ্ছা, কৌরি যদি কখনো তার না হতে চায় তবে কি করবে নিভান? উফ, ধবধবে সাদা রজনীগন্ধা আর গাঢ় লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে ইভানের ঘরটা। দরজায় দাঁড়িয়ে ক্ষীণ বাতির নীল আলোতে সেটা খেয়াল করে দেখল ইভান। বিয়ের কাজ সেরে ওপারি থেকে আসার পর ঘরে ঢুকতেই সাজানো ঘরটা নজরে পড়েছিল তার। তবে তখন অতটা মনোযোগ দিয়ে দেখা হয়নি। সত্যি বলতে তন্ময়ের কান্নারত মুখটাই তখন মনে ভেসে বেড়াচ্ছিল, যার কারণে কেমন যেন ইচ্ছে কাজ করেনি। ঘরের আলাদা সৌন্দর্য নজর কাড়েনি, তবে তখন ঘরের সৌন্দর্য নজর না কাড়লেও এখন কেমন যেন নজর কাড়ছে। আলাদা অদ্ভুত অনুভূতিতে বারবার হৃদয় কেঁপে উঠছে। ঘরের ভিতরের আরও 2 কদম পা বাড়াতে আপনা আপনি বেডের দিকে নজর পড়ল তার। তন্ময়ী ঘুমিয়ে আছে, তার অধিকার নিয়ে শুয়েছে মেয়েটা। আজ থেকে এই রুমটা তারও। মনে প্রাণে শীতল একটা দোলা বয়ে গেল ইভানের। কতদিনের ইচ্ছে আকাঙ্ক্ষা আজ পূর্ণ হয়েছে। স্ত্রী হিসাবে এই রুমে তন্ময় পদচারণ থাকবে, ঘরের সমস্ত কিছুতে ছোঁয়া থাকবে শুধু ওই নারীর। তার উপরে একান্তভাবে সকল আদর শাসনের হক থাকবে শুধু ওই রমণীটার। চাওয়াটা তো এখনও সেই একই আছে, পূর্ণ হয়েছে, তবে পাওয়াটা হবে কিনা ইভানের জানা নেই। দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল সে। যদিও পুরুষ মনটা তার টান ছিল তার বেডে শয়নরত রমণীর পানে। সেখান থেকে এসে এশার নামাজ আদায় করে নিল। আদায় করলো আরও 2 রাকাত শুকরিয়া মোনাজাত। নামাজে তার বড়ই অবহেলা, যেটা দেখে নানুমা প্রায়ই তাকে প্রচুর বকাবকি করেন। তবুও শয়তান যেন পিছু ছাড়ে না। আজ কোনো কারণে তার মন খারাপ দেখে নানুমা ফের উপদেশ দিলেন, নানু ভাই, প্রভুর ইবাদতে গাফিল হতে নেই। নামাজ জীবনের সকল বালা মুসিবত হতাশা দূর করে দেয়, মনের যত দুর্দশা অশান্তি কাটিয়ে দেয়। জীবনের যতই বিপদ আসুক না কেন, নামাজ আঁকড়ে ধরে থাকলে সব দূরীভূত হয়ে যায়। তাই নামাজ ছাড়বে না। যখন মুসিবত আসবে, হতাশায় ভুগবে, তখন আরো দৃঢ়ভাবে নামাজকে আঁকড়ে ধরবে। দেখবে আল্লাহ তোমার সকল বিপদ মুসিবত থেকে দূরে রেখেছে, হতাশা গ্লানি দূর করে দিয়েছেন। তাই ভুলেও নামাজ কখনো অবহেলা করো না। আর এমনিতেই একজন মুসলমান হিসেবে তোমার দায়ে তোমার সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করা। নামাজ পড়লে শত দুশ্চিন্তার মুসিবতে মনে প্রশান্তি অনুভব হয়, এটা ইভান জানে। তবু কেন জানে না শয়তানকে প্রশ্রয় দিয়ে নামাজ অবহেলা করে ফেলে। তবু নানুমার বুঝদার কথাগুলো মনে পড়তে গ্লানি ভরা মনে প্রশান্তি আনতে নামাজ পড়তে খুব ইচ্ছা হলো তার। নামাজ পড়ল আজ থেকে স্বামী স্ত্রীর নতুন জীবনে পদার্পণ করার জন্য, দুজনের শুকরিয়া আদায় করার জন্য যে নফল নামাজের প্রয়োজন ছিল স্ত্রীবিহীন সেটাও আদায় করে নিল। শুকরিয়া আদায় করলো আল্লাহর। সত্যি বলতে মন হালকা হলো। সারাদিনে যে বিচলিতা অনুভব করছিল সেটা কেটে গেল মুহূর্তেই। নামাজ শেষে যায় নামাজ গুছিয়ে বেডে শয়নরত নারীর পানে এগুলো যে এখন তার জন্য হালাল। ভারী কম্বলে মেয়েটার গলা অবধি ঢাকা, মায়াময় মুখটা শুধু উন্মুক্ত। সারাদিনে ক্লান্তিতে মেয়েটা হয়তো ঘুমে বিভোর। মায়াময় মুখটা দেখেই পুরুষের মনে ইচ্ছে জাগলো ইভানের। সেই আকাঙ্ক্ষাটা নিয়ন্ত্রণে রাখার ইচ্ছা পোষণ করলো না। মুখ নিচু করে তন্ময়ের কপালে গাঢ় চুমু বসালো। কেঁপে উঠল নারী কোমল শরীর। সে ঘুমায়নি। এই ঘরে আসার পর থেকে হঠাৎই কেমন একটা অনুভব হচ্ছিল তার, এখনো হচ্ছে। এত বিলাসবহুল জীবন তার কখনো ছিল না। না ছিল নিজের রুমের এত বিলাসিতা। সেখানে পুরোই অচেনা সবকিছু, চেনা পরিচিত ঘর, বেড, সবকিছু রেখে হঠাৎই অন্য কোনো বেডে ঘুম আসে? সবার আসে কিনা তন্ময়ের জানা নেই, তবে তন্ময়ের আসে না। তাই ক্লান্তি থাকা সত্ত্বেও চোখে ঘুম ধরা দিচ্ছে না তার। ঘুমায়নি সে। নারী মন আরও একটা বিষয় নিয়ে খুঁতমুত করছিল। যতই তাকে অসম্মানিত করা সেই পুরুষটার প্রতি মন অসন্তুষ্ট হোক বা রাগান্বিত, তাকে যেন আজকের এই বিশেষ রাতে নিজের কাছাকাছি না হলেও রুমে চাইছিল না মন। এসব ভাবতে ভাবতে ইভানকে রুমে আসতেই দেখে চোখ বুজে নিয়েছিল সে। ইভানকে নামাজ আদায় করতেও দেখেছে সে। এশার নামাজ সে
দাদি শাশুড়ি নানি শাশুড়ির সাথে পড়ে নিয়েছে। ওনারাই বলেছিলেন দাম্পত্য জীবন শুরু হওয়ার সুক্রিয়া স্বরূপ নামাজটা দুজন একসাথে আদায় করে নিতে, অথচ বান্দা একাই পড়ে নিল, তাকে ডাকলো না। ক্ষীণ শান্ত হওয়া আর রাগ ক্ষোভটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল তার। ইভান তখনও ঠোঁট ছুঁয়ে তন্ময়ের কপালে হালাল সুখ তৃপ্ততা বুঝি একেই বলে। চুম্বকের মতো টানছে মেয়েটা, ঠোঁট যেন সরাতেই ইচ্ছে করছে না। চোখ খুলল তন্ময়ী, ক্ষোভিত গলায় বলল, আমাকে আপনি ছুলেন কেন? অধিকার আছে তাই। সুগভীর নজরে নজর পড়তে ভিতরে ভিতরে বিচলিত হলো তন্ময়ী, তবে উপরে নিজেকে কঠিন রাখার প্রয়াস চালিয়ে শক্ত কণ্ঠে বলল, অধিকার তো এখন শরীরের উপরেও আছে, তাই বলতে চাইছেন কি বৈধ ধর্ষক? তন্ময়ীর ঠোঁটে শক্ত করে নিজের পুরুষালী মোটাসোটা বৃদ্ধা আঙ্গুল দ্বারা চেপে ধরল ইভান। কথা শেষ করতে দিল না, ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল। তবে প্রিয় নারীটাকে সেই ক্রোধ দেখাতে চাইল না, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে সময় নিয়ে শান্ত কণ্ঠে বলল, যদি শুধু শরীরের দরকার হতো তবে ইভানের মেয়ের অভাব ছিল না, আর না ইভান তোমার পিছু পড়ে থাকতো। আমার জীবনে একটা তন্ময়ের দরকার ছিল। চেয়েছিলাম আমি তোমার মতো একটা মেয়েকে আমার জীবনে। শুধু সেটারই অভাব ছিল। আলহামদুলিল্লাহ, সেটা যেভাবেই হোক পেয়ে গেছি। হয়তো তোমার সাথে কোনোভাবে অন্যায় করে ফেলেছি, তাই বলে অমানুষ ভেবো না যে প্রিয় নারীটা হালাল হয়েছে বলেই অনুমতিবিহীন ঝাঁপিয়ে পড়ব। আমাকে এতটাও ছোট করে দেখো না তন্ময়ী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শেষের কথাটা এত করুণ শোনালো, খারাপ লাগলো তন্ময়ের। এমনকি চোখ ফেটে নোনা জল টলমল করলো, তবে মনের চাপা রাগে সেটা গড়াতে দিল না। ইভান সরে দাঁড়ালো, রুমের বাহিরের পানে অগ্রসর হতে হতে বলল, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, একটা মশাও তোমাকে ছুঁয়ে দেখবে না। কথাটা মন মানতে চাইল না তন্ময়ের। নারী মন যা চাইছে তা না পারছে রাগে ক্ষোভে মুখে প্রকাশ করতে, আবার না পারছে নিজেকে শান্ত রাখতে। এত সময়ের টলমল নোনা জল এবার চোখ বেয়ে গড়ালো। কম্বলের কিছু অংশ শক্ত হাতে ধরে চুপচাপ সেভাবেই পড়ে রইল। দরজার কাছে গিয়ে ইভানের কি হলো পিছে ফিরে তাকালো সে। মুহূর্তেই চোখ বন্ধ করে নিল তন্ময়ী। সেটা দেখে ফের এলোমেলো হাসলো ইভান। কিছু একটা ভেবে দরজা লাগিয়ে বেডে এসে ধপাত করে তন্ময়ীর পাশে শুয়ে পড়ল। তন্ময়ীর ইচ্ছে বুঝেও তাকে আর ঘাটালো না। অপরিচিত রুম, অপরিচিত বিছানা, পরিচিত হলেও অপরিচিত পুরুষ শরীর তার পাশে শুয়েছে উপলব্ধি করতেই শরীর জমে গেল তন্ময়ের। হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে গেল। কম্বলটা আরও শক্ত হাতে আঁকড়ে ধরল সে। তবে ইভানের শোয়া নিয়ে অভিযোগ জানালো না। সেটার ফায়দা লুটাতেই ইভান নিজের ফর্মে চলে এলো। দুষ্টুমি করে বলল, তোমার কম্বলটা শেয়ার করা যাবে? যদিও আমি অপছন্দনীয় ব্যক্তি তোমার, তবে কথা দিচ্ছি ফায়দা লুটবো না। উত্তর এলো না। উত্তর আসবে আশাও করেনি ইভান। নিজ গরজে ঢুকে পড়ল কম্বলের ভিতর। অদ্ভুত অনুভূতিতে এই শরীর ছেয়ে গেল। মুখে যতই নীতিবাক্য আওড়াক, স্ত্রীরূপে প্রিয় নারীর সান্নিধ্যে ছুতে চাইলেই হাতের মুঠোয়। তাহলে কি আর নিজেকে ঠিক রাখা যায়? তবে নিজেকে নিয়ন্ত্রণে রাখার আলাদা গুণ আছে ইভানের। তাই চুপচাপ থাকলো, সময় গড়ালো। তবে ক্লান্ত থাকা সত্ত্বেও দুজনার কারো চোখে ঘুম নামল না। তন্ময়ী শান্ত হয়ে শুয়ে থাকলেও ইভান শান্ত হয়ে শুয়ে থাকতে পারল না, শুধু নড়াচড়া করতে থাকলো। আসলে ঘুম আসছে না তার, কি করবে সে? বেশ কিছু সময় পার হওয়ার পর বিরক্তি নিয়ে তন্ময়ী মুখ খুলল, বলল, এত নড়াচড়া করছেন কেন? পাশে একজন শুয়েছে, সে খেয়াল কি নেই? নিজে না ঘুমালে তাকে অন্তত ঘুমাতে দিন। তন্ময়ী নীরব পড়ে থাকা দেখে ইভান মনে করেছিল তন্ময়ী ঘুমিয়ে গেছে, মেয়েটা ঘুমায়নি। তার মানে সে তার মতো ছটফট না করলেও ঘুমাতে পারছে না। দুষ্টু হাসলো ইভান, মজার ছলে বলল, এত সুন্দর করে নিজের রুমটা সাজানো, রজনীগন্ধা আর গোলাপ ফুলের কম্বিনেশনে ঘরটা সুবাসিত হয়ে আলাদা সুগন্ধে ঘরময় ছড়িয়ে বেড়াচ্ছে। এরপর ফুলসজ্জার রাত বলে কথা, তার উপর বউ রূপে প্রিয় নারীটা কাছাকাছি শুয়ে আছে। ঘুম আসে নাকি ঘুমানো যায় তুমি বলো? রন্ধে রন্ধে অনুভূতিরা শিরশিরালো তন্ময়ের। দম আটকে আসার মতো বাক্যগুলো, তবুও কথার চল ছাড়ল না সে। ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় পরিহাসের স্বরে বলল, এই যে একটু আগে ডায়লগ ছাড়লেন শরীর চাই না আপনার, তবে ডায়লগটা শুধু মুখে মুখে বলাটা যত সহজ, করে দেখানো কি অতই সহজ? তন্ময়ের চোখে চোখ রাখলো ইভান। সুগভীর শান্ত নিরেট নজর, তার চেয়েও শান্ত গলায় বলল, আমি কখন বললাম আমার শরীর চাই? তবে আমার তোমাকে চাই, শুধু কাছে চাই। এত সহজে আমাকে পেয়ে যাবেন বলছেন? দুর্লভ হলেও একটা সময় গিয়ে যে তোমাকে পাবো, এটা জেনেও কেন সময়টা এগিয়ে আনতে চাইছো না? প্লিজ তন্ময়ী, একটু সহজ হও না। ইভানের অসহায় কণ্ঠের বার্তাগুলো নাড়িয়ে দিল কোমল সত্তা।
তবুও বহিঃপ্রকাশে টলল না তন্ময়ী, আর না উত্তর দিল। কিভাবে উত্তর দিবে, গলা কাঁপছে তার। উত্তর দিতে গেলেই যে দুর্বলতা প্রকাশ পাবে তার, ধরা পড়ে যাবে সে, তাই চুপ হয়ে রইল। পদক্ষেপ বাড়ালো ইভান, আর একটু কাছে ঘেঁষে তন্ময়ীর পাশাপাশি গিয়ে শুলো। তন্ময়ী টের পেল, তবে কিছু বলল না, শুধু নিঃশ্বাস আটকে চুপচাপ রইল। কাত হলো ইভান, দুঃসাহসিকতার সহিত মুখ টানিয়ে রাখলো তন্ময়ী মাথার পেছনে কাঁধের কাছে। ফের বিনয়ী কণ্ঠে বলল, সরি তনু, প্লিজ এতটা কঠিন হয়েও না আমার প্রতি, একটু সহজ হও। সরি কথাটা শুনতেই বুকটা ধক করে উঠল তন্ময়ের। তবে এ সহজে রাগ যে ছাড়তে পারল না। তড়িৎ উঠে বসে ইভানের দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, আজকের দিনটা স্বাভাবিক অন্য 10-5টা দাম্পত্যের মতোই হতে পারত, যদি সেই দিন আপনি ওই রকম অবুঝপনার মতো কাণ্ডটা না ঘটাতেন। এর জন্য কি দায়ী তুমি একটুও নও? ছিলে না দায়ী, তুমি অন্য কারো হয়ে যাচ্ছ। আমি সেটা মেনে নিয়ে চুপচাপ তোমাকে অন্য কারো হতে দেখবো বলছো? নিভে গেল তন্ময়ী। শুয়ে থাকা সুদর্শন সুপুরুষটার মুখের দিকে এক পলক তাকিয়ে হঠাৎ আড়ষ্টতা অনুভব করলো। এলোমেলো হয়ে এলো নজর। বধূর সাজসজ্জা ছেড়ে সাধারণ লাল রঙা শাড়ি পরা মেয়েটাকে আবছা আলোয় বেশ মোহনীয় সুন্দর দেখাচ্ছে। নজর অতিশয় মুগ্ধ হলো ইভানের। নিজের পদক্ষেপ আরও এক ধাপ বাড়ালো। মনে মনে ভাবলো তাতে যা আছে কপালে। তন্ময়ীর হাত ধরে কাছে টেনে নিল। হঠাৎ কাজে হতবম্ব হয়ে গেল তন্ময়ী। ফের ছটফটি উঠল ছাড়া পাওয়ার জন্য, তবে ইভান ছাড়ল না। শক্ত হাত দ্বারা নিজের বুকে জড়িয়ে নিল মেয়েটাকে। ফের তন্ময়ীর ছোট্ট কপালটায় বসালো নিজের ঠোঁট। তন্ময়ী যতই ছটফট করলো চুম্বনের গভীরতা ততই বাড়ল। শক্ত করে নিজের ঠোঁট ডুবিয়ে রাখলো তন্ময়ীর কপালে। যখন ছটফটানিতে দুর্বল হয়ে ধীরে ধীরে শান্ত হতে থাকলো মেয়েটা, তখন নিজেও ঠোঁট সরিয়ে নিল ইভান। আদুরে গলায় বলল, শান্ত হও প্লিজ। তুমি কাছে থাকা ছাড়া আমি দ্বিতীয়ত কোনোভাবে তোমাকে ছুঁয়ে দেখব না, আর না কোনো রূপে স্বামিত্ব ফলাবো। রাগ যে যেটাই করো কাছে থেকে করো, ভালোবাসতে হবে না। তবে আমার মৃত্যুর আগ পর্যন্ত এভাবে শুধু আমার কাছে থেকো প্লিজ। তন্ময়ী, দূরে সরে যেও না প্লিজ। কিসের টানে হঠাৎ যেন কথাগুলো শুনতেই শান্ত হয়ে গেল তন্ময়ী। অচেনা বুকে শান্তি মিলল। অস্বস্তি হওয়ার কথা থাকলেও বিন্দুমাত্র অস্বস্তি হলো না। তবে কোনো কারণে কান্না পেল ভীষণ। কেঁদে ফেলল সে। শব্দ হলো না, তবে চোখ বেয়ে নোনা জল গড়ালো অবিরাম। ইভান অনুভব করলো, তবুও ছাড়ল না মেয়েটাকে, বরং আরও আষ্টেপৃষ্টে জড়িয়ে নিল নিজের শক্তপোক্ত বুকে। তার সাথে ভালোভাবে নিজেদের গায়ে জড়িয়ে নিল কম্বলটা। ফের হাত দিয়ে তন্ময়ীর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তোমাকে অসম্মানিত করার জন্য আমি বিয়ের আগের দিন রাতে আন্টির সাথে কথা বলেছিলাম। তোমার বিয়ে ভাঙার দোষটা আমি অকপটে স্বীকার করেছিলাম। সত্যি বলতে দাদাভাই সাহস না জোগালে তোমাকে না পাওয়ার ভয়ে কখনোই আমি নিজের দোষটা স্বীকার করতাম না। আন্টি আমার এহেন কাজে আমার প্রতি মনক্ষুণ্ণ অসন্তুষ্ট হলেও ক্ষমা করে দিয়েছেন। যদিও তোমার মা তো একটু বকাবকি করেছিলেন, মেয়েকে আমার সাথে বিয়ে না দেওয়ার জেদও করেছিলেন। তবে আমার চাওয়ার কাছে সেই রাগ যে টিকিয়ে রাখতে পারেননি, ব্যর্থ হয়েছেন। আমি জানি না আমার উপরের রাগ জেদের ক্ষোভটা কখনো তোমার মিটবে কিনা। তবে দুজনে যখন এক সুতোয় বাঁধা পড়েছি, যাই হোক না কেন দূরে সরে থাকার কথা প্লিজ ভেবো না। যেই শাস্তি দাও না কেন ইভান মাথা পেতে নেবে। শুধু দূরে থাকার শাস্তিটা বাদে প্লিজ তনু, তোমাকে ভালোবাসতে হবে না আমাকে, শুধু কাছে থেকো। এভাবে আমার লক্ষ্মী সোনা বউটা হয়ে আমার কাছে থেকো। আই প্রমিসড। তুমি না চাইলে এই কাছে থাকার থেকে একটু এগোবো না আমি। মায়ের কাছে দোষ স্বীকার করেছে ইভান, তাতেই যেন বিগলিত হলো তন্ময়ী। এরপর ইভান এত কথা বলল, তবে একটা শব্দ উচ্চারণ করলো না, আর না নরণচরণ করলো। ইভানের শক্তপোক্ত আলিঙ্গনে শুধু চুপচাপ রইল। যদিও পুরুষালী শক্তপোক্ত বলিষ্ঠ বুকে নিজের শরীরকে কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করাচ্ছে। দম বন্ধ বন্ধ লাগছে, তবুও শান্ত হয়ে পড়ে থাকার চেষ্টা করলো। ইভানও আর কথা বাড়ালো না। সারাদিনে শারীরিক মানসিকভাবে বেশ ক্লান্তি গিয়েছে। তন্ময়ী তার কথা মেনেছে। শান্তিতে চোখ বুঝল সে। বুকে শয়নরত রমণীকে বাম হাত দিয়ে আরও শক্তপোক্তভাবে আগলে নিল। ফের ডান হাতটা রাখলো নিজের মাথার নিচে। এরপর থেকে প্রতিটা রাত যদি মেয়েটাকে ভাবে বুকে জড়িয়ে নিয়ে ঘুমানো যায়, তবে তার রাতসহ দিনগুলো মন্দ কাটবে না। ক্ষুধার চোটে ঘুম ভেঙে গেল কৌরির। নড়তে গিয়ে বুঝলো পাশে জায়গা কম। মুখ উঁচু করে দেখলো পাশে নাফিম নেই। মান্যতা আপু শুয়ে আছে, অন্য পাশে নানুমা। কৌরি নড়ে চড়ে আবারও শুয়ে পড়ল, কিন্তু অতিরিক্ত ক্ষুধায় ঘুম আসলো তারা। সেই বিকাল থেকে এই পর্যন্ত ঘুমে। এখন কটা বাজে কে জানে। শুয়ে থাকতেও ভালো লাগছে না। উফ, কি এক জ্বালা। ক্ষুধা লেগেছে বুঝি? মান্যতার প্রশ্নে সচকিত হয়ে বলল, তুমি এখনো ঘুমোনি আপু?
শুয়েছি তো একটু আগে, শুয়ে পড়তেই আমার ঘুম আসে না, শুধু ঠান্ডায় চুপচাপ আছি। বলেই উঠে বসলো মান্যতা। সেটা দেখেই কৌরি বলল, আবার উঠছো যে? ভাইয়ের বউটা দুপুরে না খাওয়া, রাতেও না খেয়ে ঘুমিয়ে আছে। আমার আজ্ঞা আছে, সে যখনই উঠবে তাকে যেন অবশ্যই খাওয়ানো হয়। কপাল কুঁচকে ফেললো কৌরি। তবে মান্যতার কথা বুঝে উঠতেই কপাল শিথিল হয়ে গেল তার। আজ্ঞা দেওয়া মানুষটাকে বুঝে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সে। কেন মানুষটা তার মায়া জালে এমনভাবে জড়িয়ে নিচ্ছে তাকে? যদিও পেটে প্রচুর খিদে, তবুও বলল, এখন খাবো না আপু, ঠান্ডায় উঠতে ইচ্ছে করছে না, তুমিও শুয়ে পড়ো। হাত ধরে টেনে তুলল কৌরিকে। এবার নজর পড়ল গায়ের মোটা কম্বল, সেই একই সুপরিচিত কড়া সুগন্ধ। হয়তো মানুষটার ব্যবহৃত কম্বল, বিধায় তার গায়ে সুগন্ধটা ছড়াচ্ছে। কৌরির ভাবনার মাঝে হাত টেনে বেড থেকে নামালো তাকে। ফের বলল, চলো, শুধু তুমি একা খাবে না, আমিও খাবো। বিয়ে বাড়ি থেকে খেয়ে আসার পর রাতে ইচ্ছে করেনি খেতে, কিন্তু এখন মনে হচ্ছে আমার ক্ষুধা লেগেছে। এবার আর দ্বিমত করতে পারল না কৌরি। প্রথমে ওয়াশরুমে গেল, সেখান থেকে ফ্রেশ হয়ে দুজনে নিচে গেল। কিচেনে ফকফকা লাইটটা জ্বলছে, দুজনেই কথা বলতে বলতে সেদিকে এগুলো। সেখানে গিয়ে ঈশিতাকে চুলায় কিছু করতে দেখে মান্যতা বলল, তুমি এখনো খাওনি আপু? হঠাৎ কথা একটু চমকে গেল মান্যতার। কৌরিকে দেখে শ্বাস ফেলে বলল, মাথাটা ধরেছে প্রচুর, আদা চা খাওয়াটা প্রচুর দরকার, তাই কিচেনে এসেছি। কাউকে ডাকতে? সবাই ক্লান্ত, তাতে আবার শীতের রাত, কাকে বিরক্ত করব, তাই নিজে চলে এলাম। তা এত রাতে তোরা এখানে? ফ্রিজের দিকে এগুলো মান্যতা খাবার বের করতে করতে বলল, ক্ষুধা লেগেছে তাই খেতে এলাম। আর রাতে কৌরিও খাইনি, তাই ওকেও সাথে নিয়ে এলাম। খাবার আমার এখানে নিয়ে আয়, আমি গরম করে দিচ্ছি। মান্যতা হাতের কাজ সারতে সারতে বিনয়ী কণ্ঠে বলল, লাগবে না, আমি করে নিতে পারবো। তোমার মাথা ব্যথা করছে, আপাতত চা খেয়ে রেস্ট নাও। চায়ের পানি এখনো ফুটেনি, সেটা দেখে ঈশিতা ফের বলল, তোরা কেউ চা খাবি? পানি আরও একটু দেবো তাহলে? মান্যতা ফের বলল, আমি তো খাবো না, কৌরিকে জিজ্ঞেস করো। জিজ্ঞাসা করার আগেই কৌরিও না জানিয়ে দিল। ঈশিতার নজর পড়ল কৌরির দিকে। ফর্সা গোলগাল মুখ ফুলে আরো গোলুমুলু দেখাচ্ছে। মেয়েটার শরীর খারাপ নাকি? বিয়ে বাড়ি থেকেও তখন চলে এলো, তারপর বাড়িতে এসে বউ নিয়ে কত হইচই হলো, তখনও তো মেয়েটাকে কোথাও দেখেনি। কিছুটা চিন্তিত গলায় শুধালো সে, তোমার চোখ মুখ এত ফোলা ফোলা দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? বিনয়ী হাসলো। কৌরি ফের বলল, শরীর ঠিক আছে আপু, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো, এই জন্য এরকমটা দেখাচ্ছে। চায়ের পানি ফুটে গিয়েছে। আদা, এলাচ, দারচিনি, লবঙ্গের কম্বিনেশনে পানিটা ঘন করে জ্বালিয়ে নিয়ে তাতে চা পাতা ঢেলে মশলা চা বানিয়ে নিল। মাথাটা পুরোপুরি না ছাড়লেও আল্লাহর রহমতে অতিরিক্ত ব্যথা থেকে নিষ্ক্রিয় পাবে। চাটা ঢেলে নিয়ে মান্যতাদের বলে ড্রয়িং রুমে চলে গেল সে। ঈশিতা চলে যেতেই দুজনে মিলে খাবার গরম করে ডাইনিং টেবিলে নিল। ফের খেতে বসে টুকটাক কথা বলতে থাকলো। দীর্ঘ সময় ছাদে পার করে নিজের রুমের দিকে যেতেই ড্রয়িং রুমে নজর পড়ল নিভানের। রুমের দিকে আর না পা বাড়িয়ে সিঁড়িপথ ধরে নিচে নামলো সে। সিঁড়ি রেখে ড্রয়িং রুমে পা রাখতে মনোযোগী হয়ে চা পান করা ঈশিতাকে শুধালো, তুমি এখনো ঘুমাওনি? আরে তুইও জেগে আছিস? আমার মাথাটা কেমন ধরেছে, তাই চা খেতে এলাম। ওষুধ লাগবে? তোর ভাইয়ার মতো কথায় কথায় ওষুধ আমি খাই না, এটা তুই জানিস না? কথার উত্তর না দিয়ে স্মিত হেসে ঈশিতার পাশে গিয়ে বসলো নিভান। ঈশিতা বলল, তুই চা খাবি? না বলতে গিয়েই ড্রয়িং রুমে সরাসরি ডাইনিং এর দিকে নজর পড়ল তার। মূলত টুংটাং মৃদু শব্দে নজর ওদিকে গেছে। তবে এই উঠেছেন ম্যাডাম? কি হলো, খাবি? এক্সট্রা থাকলে খাওয়া যায়, আর যদি নতুন করে বানাতে চাও তবে থাক। এক্সট্রা আছে, দেরি কর, দিচ্ছি। ঈশিতা উঠতে যাচ্ছিল, সেটা দেখে নিভান বলল, তুমি বসো, আমি দেখছি। নিভান উঠল। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং স্পেসে পা রাখতে কৌরির নজর আপনা আপনি চলে গেল নিভানের পানে। সুগভীর নজর জোড়া তার পানে স্থির রেখে সামনে এগোচ্ছে মানুষটা। খাওয়া রুদ্ধ হয়ে গেল কৌরির। মাথা নিচু করে নিল সে। মান্যতাও খেয়াল করলো নিভানকে। তড়িৎ জিজ্ঞাসা করলো, কিছু লাগবে দাদা ভাই? তোরা খেয়ে নি, আমি নিচ্ছি। কিচেনে গিয়ে চায়ের পাত্র থেকে কাপে চা নামিয়ে ড্রয়িং রুমে যাওয়ার আগেই দেখলো ডাইনিং এসে বসেছে ঈশিতা। নিভানকে দেখতেই বলল, এখানে বস, কথা বলি। নির্দ্বিধায় কৌরির পাশে চেয়ারটা টেনে বসে পড়ল নিভান। বসেই পরপর চায়ের কাপে দুবার চুমুক দিল। কৌরি আরও সংকুচিত হলো, সেটা খেয়াল করে মিটিমিটি হাসলো মান্যতা। ঈশিতা কথা তুলল, বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে ফেলেছে, বিষয়টা কেমন না? নিভানের নির্লিপ্ত উত্তর, কেমন আবার? তোর কাছে কেমন সেমন না মনে হলেও আমাদের কাছে কেমন সেমন যেন মনে হচ্ছে। যাই হোক, ইভান বিয়ে করে নিয়েছে, এটা ভেবে অন্তত এবার নিজের বিয়ের কথাটা ভাব। বয়স তো থেমে থাকছে না, আর তা বাদেও সবার তোকে নিয়ে কত ইচ্ছে আকাঙ্ক্ষা। আর কতদিন সময় নিবি ভাই? সংকোচ ছাড়াই পাশের মেয়েটার দিকে তাকালো নিভান।
মনে মনে দুর্বোধ্য এসে বলল, তবে মেয়ে দেখো বিয়ে করে ফেলি। সত্যি বলছিস? কতগুলো মেয়ে রিজেক্ট করেছিস মনে আছে? তোর জন্য মেয়ে পছন্দ করবো ভাবতেই তো ভয় হয়। এই না আবার না করে দিস, মান ইজ্জত সব যায়। তবে আমার ননদের মেয়ে আছে না রুষা, তুই এবার বিয়েতে রাজি হলে ও পাত্রী হিসেবে মন্দ নয়। দেখতে শুনতে বেশ ভালোই মেয়েটা। নিভানের ঈশিতার কথায় কোনো কান মন নেই। সে নির্লিপ্ত নজরে তাকিয়ে আছে কৌরির পানে। সে চাইছে উত্তর কৌরির দিক থেকে আসুক, বাক্য দ্বারা না আসলেও ভঙ্গিমা দ্বারা আসুক। আসলো তাই। নিভান কথাটা বলতেই হুট করে নিভানের মুখের দিকে তাকালো কৌরি। নিভানকে নির্লিপ্ত নজরে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তেই চোখ সরিয়ে নিল সে। এবার শব্দ করে হাসলো নিভান। চেয়ারে গা এলিয়ে দিয়ে গাছাড়া ভাব নিয়ে বলল, ও সব বাদ দাও তো, ও সব মেয়ে নিবানে চলবে না। দেখেছিস, এই কারণেই মেয়ে পছন্দ হলেও তাদের কাছে প্রস্তাব রাখতে পারি না। তুই পৃথিবীর সব বিষয়ে সিরিয়াস হলেও বিয়ের বিষয়ে আসলে এমন গাছাড়া ভাব দেখাস কেন করিস এমন? দুদিন পর ইভান বাচ্চার বাবা হয়ে যাবে আর তুই বিজনেস নিয়েই পড়ে থাকিস। আপু, মান্যতা এত সময় চুপচাপ খাবার খেতে খেতে দুপক্ষের কথা শুনলেও এবার কেমন হাঁসফাঁস করে উঠল। ঘন ঘন পানি খেতে থাকলো। বড় ভাইয়ের সামনে এহেন কথাবার্তায় কখনো সামিল হয়নি, এমনকি সামনেও থাকেনি সে। তাই কেমন অস্বস্তি হচ্ছে সেটা খেয়াল করে ঈশিতাকে ডাকলো নিভান। ঈশিতা সেটা বুঝেই বলল, ওরা তো কি হয়েছে, ওরাও বড় হচ্ছে, সব কিছু বুঝতে শিখছে। আর ইভান বাচ্চার বাবা হয়ে যাবে, এটাতে খারাপ কি বলা হলো? বাচ্চা হওয়াটা বুঝি খারাপ কথা? মা নানুমা আর এই মানুষটা তাকে বিয়ে দেওয়া নিয়ে যেন মাঝে মাঝে প্রসঙ্গ উঠলেই পাগল হয়ে যায়। তাই ঈশিতাকে ঠান্ডা করতে বলল, আবার আমার বিয়ে নিয়ে হাইপার হচ্ছ? উফ, তোমাদেরকে বুঝিয়ে আর পারা যায় না। তবে বললে কি কাউকে নিজের জীবনে জায়গা করে দেওয়া যায়, নাকি নিজের বলে ভাবা যায়? আমি পারি না ভাবতে, আর সেই হবে আমার পুরো জীবনের সঙ্গে নেই। তাকে তো বুঝে শুনে নিজের জীবনে জড়াতে হবে, তাই না? বিয়ে করব ভাবলাম, আর যে কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিলাম। হলো এটা? যাকে আমি আমার আমিটাকে দিয়ে দেব, তাকে পরখ করে নেব না? তাকে আমার আমিটাকে দেওয়া যায় কিনা? তবে কথা শেষ করতে দিল না। ঈশিতা বলল, কেমন মেয়ে চাই তোর সেটা তো বললেই হয়, তা না যার কথাই বলি সে রিজেক্ট। পৃথিবীর সব মেয়ে তোর অযোগ্য, তাই না? রহস্যময় হাসলো নিভান শান্ত গলায়। বলতে পারো, শুধু একজন বাদে, আর পৃথিবীর সব মেয়ে নিবানের জন্য অযোগ্য। ঈশিতা সন্দিহান নজরে নিভানের দিকে তাকালো। ফের সন্দিহান গলায় বলল, তোর কাউকে পছন্দ আছে বলে মনে হচ্ছে। আর বসে থাকতে পারলো না কৌরি। ভাবে বসে থাকা যায় না। দরকার নেই তার পেট মহাজনকে শান্ত করার। না খেয়ে কেউ মরে না, বরং হৃদযন্ত্রণায় সে যখন তখন মরে যেতে পারে। আর এখানে বসে থাকা মানে নিজের মৃত্যুকে চুপিসারে আহ্বান জানানো। উঠে দাঁড়াতেই মনে হলো গরম চুলার উপরে ঝলসে যাওয়া আগুন থেকে কেউ তাকে বাঁচিয়েছে। তড়িৎ কিচেনের দিকে অগ্রসর হলো সে। তাকে দেখে মান্যতাও চলে গেল সেদিকে। গভীর নজরে তাকিয়ে রইল নিভান। ঈশিতার সন্দেহতা বাড়ল। হঠাৎ মাথায় যা খেললো মুখে বলে বসলো সে, আমার অভিজ্ঞ নজর এবং মন বলছে তুই কৌরিকে পছন্দ করিস। হাসি চওড়া হলো নিভানের। নজর ঘুরিয়ে নিষ্পাপ নজরে ঈশিতার পানে তাকালো সে। সেই হাসি হাসি শ্যামবর্ণ মুখের দিকে তাকিয়ে যা বোঝার বুঝে নিল। ঈশিতা কিছুটা বিস্ময় নিয়ে বলল, ও তো বাচ্চা মেয়ে ভাই। মুহূর্তেই নজর অসহায় দেখালো নিভানের। সেটা বুঝে দমে গেল ঈশিতা। ভাইয়ের অসহায় নজরে পড়ে নিতে অসুবিধা হলো না। সেখানে স্পষ্ট অক্ষরে খোদাই করে যেন লেখা, ওই বাচ্চা মেয়েতেই তোমার ভাই মন হারিয়ে বোর্ডে আছে। এখন তোমার ভাইয়ের উপায় নেই। দুঃখী হলো ঈশিতা। তবে মেয়েটা কৌড়িভাবে মনে মনে খুশিও হলো। রূপে গুণে একেবারে পরিপূর্ণা, নিভানের জন্য উপযুক্ত মেয়ে। তবে কণ্ঠ ধীর করে ঈশিতা শুধালো, তবে বাড়িতে বিয়ের কথা কেন বলছিস না? ফুপা ফুপুকেও জানা। অবশ্যই তুই সিদ্ধান্ত নিলেই তো সব কিছু ওকে। রান্নাঘর থেকে এখনো পানির আর থালা বাসনের টুংটাং শব্দ হচ্ছে। চেয়ারে গা এলিয়ে চোখ বুজে নিল নিভান। বলল, ওকে বোঝাও। তবে কৌরি জানে তোর ফিলিংস সম্পর্কে? চোখ বুজে রেখে মৃদু হাসলো নিভান। ধীর গলায় বলল, জানে। বিস্ময় নিয়ে ফের শুধালো ঈশিতা। ও রাজি নয়? এবার হাসি চওড়া হলো নিভানের। ঈশিতার বিস্ময় বাড়িয়ে দিয়ে বলল, না। বলিস কি? তুই কি আর অন্যান্য মেয়েদের নজরে কি? আর কারা তোকে মেয়ে দেওয়ার জন্য ওত পেতে বসে আছে এটাও জানে? না হলে তোকে না বলে? হাসিটা আরো একটু চওড়া হলো নিভানের। বলল, এবার বোঝো কেন তোমার ভাই মেয়েটাতে মন হারিয়েছে। এতদিনের শক্তভক্ত ব্যক্তিত্ব চূর্ণ করে দিয়ে একটা বাচ্চা মেয়েতে পাগল হয়েছে। এগো খোলামেলা অনুভূতি প্রকাশ। সত্যি সামনে নিভান বসে আছে। এটা যেন ক্ষণিকের জন্য অবিশ্বাস্য মনে হলো ঈশিতার। ভাইটা যে তার বেকায়দায় ফেসে গেছে বেশ বুঝলো। কৌড়ি রাজি নয়। মনে মনে ভাইটার জন্য দুঃখ অনুভব হলো। নরম কণ্ঠে বলল, আমি বোঝাই ওকে।
বোনের নিজের প্রতি স্নেহময় কথায় হাসল নিভান। চোখ খুলে এক পলক ঈশিতার দিকে তাকে ফের বন্ধ করে নিল, বলল, আপাতত না, 15 দিন পর ওর পরীক্ষা, আপাতত সেদিকে ধ্যান থাকুক, তারপর অ্যাডমিশনের পড়া। পরীক্ষাটাও ঠিকঠাক করে নিক, এরপরটা না হয় আমিই বুঝে নেব। এখনো তো 5-6 মাসের ব্যাপার। এবার মৃদু শব্দ করে হাসল নিভান। সেই চমৎকার হাসিটা স্নেহ ভরা নজরে দেখল ঈশিতা। নিভান বলল, ভাই বিয়েতে ঘোর আপত্তি ছিল, এখন একটু সময় অন্তত সবুর করো, আর আপাতত কাউকে কিছু জানিও না, মাকেও না, ঝামেলাটা ওর হবে। দুই ভাই বোনের মধ্যে আর বিশেষ কথা হলো না। ঈশিতা উঠে দাঁড়ালো, কিচেনের দিকে এক পলক তাকিয়ে ফের নিভানের বুঝে থাকা চোখে মুখের দিকে তাকিয়ে চলে গেল। ঈশিতা চলে যাওয়ার কিছুক্ষণ পর মান্যতার কৌড়িও নিভানকে পাশ কেটে চলে যাওয়ার আগে মান্যতাকে ডেকে উঠল নিভান। মান্য। দাঁড়িয়ে পড়ল দুজনাই। চোখ খুলল নিভান, নজর ফেললো মান্যতার মুখে। তার মধ্যে এক পলক কৌড়িকেও দেখে নিল। কেন জানি মেয়েটার ফ্যাকাশে চোখ মুখ বলছে মেয়েটা কোন অসুখে ভুগছে, কিন্তু নিজের স্বভাবজাত অনুযায়ী কাউকে কিছু বলছে না বা বলতে পারছে না। সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল নিভান। স্বাভাবিক গলায় অকপটে মান্যতাকে উদ্দেশ্য করে বলল, কাল ইভানের রিসিপশন, কাল যাওয়া হবে কি না জানা নেই, হয়তো যাওয়া হবে না, তবে পরশুদিন অবশ্যই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তুমি তো ডাক্তার মৌমিতাকে চেনো। মাথা নাড়ল মান্যতা, ফের মুখে বলল, চিনবো না কেন, ওনার কাছেই তো যাওয়া হয় বেশিরভাগ আমাদের। ওনাকে বলে রাখবো আমি, তোমরা শুধু গিয়ে দেখিয়ে আসবে, অসুস্থতা কি জানাবে। আশ্চর্য হয়ে কৌড়ি নিভানের মুখের দিকে তাকিয়ে রইল, ফের বলল, কিন্তু আমি তো কোনো অসুখে ভুগছি না, তবে আমি ওনার কাছে কেন যাব? আমি যেতে বলেছি তাই যাবে, অসুস্থ না থাকলেও সাধারণ চেক আপ করেই চলে আসবে। নিভানের জেদপূর্ণ কথায় রুক্ষ গলায় কৌড়ি বলল, এটা কোনো প্রয়োজন তো দেখছি না আমি। কিন্তু আমি দেখেছি। তবে আপনি অযথা জোরাজোরি করতে চাইছেন কেন আমার সাথে? রাগ হলো নিভানের। রাগে চোখ মুখ শক্ত হয়ে কৌড়ির মুখের পানে তাকিয়ে মান্যতাকে বলল, মান্যতা তুমি রুমে যাও, আমি বলছি তো একটু পরে যাচ্ছে। আশ্চর্য হয়ে কৌড়ি আর নিভানের ঝগড়া দেখছিল। মান্যতা শান্ত ভীতু মেয়েটা তার ভাইয়ের সাথে ঝগড়া করছে। নিভান ডাক দিতেই ধরফরিয়ে উঠল বুক। কৌড়ির মুখের দিকে তাকিয়ে বুঝলো সেও আতঙ্কে আছে। তার নজর বলছে আমাকে একা রেখে যাবে না আপু। সেই হিসাবে নিভানকে ডাকলো সে। দাদা ভাই। মান্যতার ডাকে স্বর শুনে এবার কিছুটা জোর গলায় বলল নিভান। মান্যতা ডাকটা ঠিক হজম হলো না মান্যতার। এই ডাকটা দাদা ভাইয়ের ভালো মেজাজের ডাক নয় বুঝে কৌড়ির পানে দুর্বল নজর ফেলে চলে গেল সে। কৌড়িও পা বাড়াতে চাইল, কিন্তু কিছুতে যেন তার পা উঠল না। আর এটাও বুঝে আসলো না সে যে অসুস্থ এই মানুষটা বুঝলো কি করে। রাগ যে যতটা বড় দেখাও, গোটা তুমি 1000টা সহ্য করার ক্ষমতা নিভানের আছে। তবে রাগ যে তেমন জায়গায় অযথা প্রয়োগ করো না যেখানে বাধ্য করা লাগে তোমাকে। আমি কোনোরূপ চাই না তোমাকে বাধ্য করতে। আমি চাই নর্মালি তুমি কথা শোনো আমার, অযৌক্তিক বা অযথা হলে শোনার দরকার নেই। কিন্তু তুমি তো শুনতেই চাইছো না। তবে নিজের রাগ যে বহাল রাখার জন্য ডক্টর দেখাতে চাইছো না, একটু নাই বেশ ভালো কথা। তবে অসুস্থতায় ভুগে যদি কোনো কঠিন অসুখ বাঁধিয়েছ, বিশ্বাস করো কৌড়ি, সেদিন তোমাকে আমি নিভান আস্ত রাখবো না। সেদিন রাগ জেদ কাকে বলে নিভানকে দেখবে। একটু থামলো নিভান। কৌড়িকে দেওয়া বিকালের কথাটা রাখতে পারল না, আর আদৌ রাখা সম্ভব নয়। তার কথার নড়চড় কখনো হয় না, অথচ মেয়েটার বেলায় সব কেমন এলোমেলো। চোখ খিচে বুঝে থাকা কৌড়ির মুখের দিকে তাকিয়ে সঙ্গোপনে দীর্ঘশ্বাস ফেলল সে। রুক্ষ গলাস্বর ছেড়ে শান্ত গলায় বলল, মোটেও ভবিষ্যৎ নিভানকে দেখার চিন্তা ভাবনা করো না কৌড়ি। যদি মনে মনে ভেবে থাকো আমি শুধু মুখে মুখে বলছি, তোমাকে কিছু বলবো না, তবে খুব ভুল ভাবছো। ভবিষ্যতের আগে যদি পরিপূর্ণ নিভানকে যদি দেখতে চাও, তোমাকে ডিস্টার্ব করা ছেলেগুলোর থেকে জেনে নিও নিভানের রাগ যে ঠিক কতটা বাজে। অত দূরে যাওয়ার দরকার নেই, তোমার বড় মার কাছে জিজ্ঞাসা করবে সেই রাগান্বিত জেতাল নিভান কেমন। না হলে তোমার মান্যতা আপুর কাছে জিজ্ঞাসা করো, দরকার পড়লে তোমার ইভেন ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো। সবার কাছ থেকে আমার সম্পর্কে জেনে তারপর যেটা খুশি সেটা করো। এরপর তোমার ইচ্ছে, তুমি ডাক্তার দেখাবে কি দেখাবে না, আমার থেকে নিজেকে দূরে রাখবে রাখো, কিন্তু রাগে যেতে হারিয়ে ফেলার চিন্তা ভাবনা ভুলে করো না। থামলো নিভান। সময় পার হলো, চোখ খুলল কৌড়ি। হরিণী বড় বড় চোখে তখন নোনা জলে টইটুম্বর। নিভান তখনও চেয়ে কৌড়ির মুখ পানে। মনে মনে নিভানের প্রতি ক্ষোভ জন্মালো কৌড়ি। সেই ক্ষোভ থেকে সংকোচ ছাড়াই বলল, আপনি প্রচন্ড খারাপ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।